আসসালামু আলাইকুম। প্রিয় ক্লাস 8 এর শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, যে বা যারা যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক আপনাদের উপরে। তোমরা যারা স্টুডেন্ট, যারা তোমরা বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, জুনিয়র বৃত্তির জন্য প্রস্তুতি নিচ্ছ, কোনো টিচার যদি থেকে থাকেন যিনি পড়ানোর জন্য আমার ভিডিওটা ছেড়েছেন, আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে এই চ্যাপ্টারটা এত বেশি পরিমাণে ইনফরমেটিভ যে এই অধ্যায়কে কমপক্ষে আমি যদি একদম বেসিক ডিটেল পড়াই তাহলে আজকের ক্লাসটা 2 ঘন্টা হয়ে যাবে। সো সেই 2 ঘন্টার ক্লাসের ডিউরেশনের মতো হবে। আমি চেষ্টা করব একটু আনন্দপূর্ণ পরিবেশে পড়ানোর জন্য, কারণ লেখাপড়াটা হইলেও একটু আনন্দময় না হইলে কিন্তু জিনিসটা জমে না। তো এই আনন্দপূর্ণ পরিবেশটা আমাদের আজকে লাগবে। আমাদের এটা অ্যাকচুয়ালি একটা লেকচারই হবে, যদিও আমি এটা 5ম অধ্যায়টার নাম হচ্ছে সমন্বয় ও নিঃসরণ। এর সাথে আসলে কি রিলেটেড, এখন রিলেটেড বলতে যেটা বোঝায়, আমি যেটা বুঝি রিলেটেড বলতে যেটা বোঝায় সমন্বয় এবং নিঃসরণ, দুইটা শব্দ আগে একটু বুঝি। আমি এই অধ্যায়ের শুরুতে সমন্বয় শব্দটাকে বোঝার চেষ্টা করতেছি, যেটাকে ইংলিশে কোঅর্ডিনেশন বলে। কোঅর্ডিনেশন। এখন এটা কিসের সমন্বয়? সমন্বয় হচ্ছে কিসের সাথে? তো এটা উদ্ভিদের সমন্বয়, প্রাণীতে সমন্বয়, এরকম একটা জিনিসকে বোঝাচ্ছে। তাহলে এই অধ্যায়ে আমরা আজকে শিখব উদ্ভিদের সমন্বয়। প্রথমে আমি উদ্ভিদের সমন্বয় শিখব। এখন এই যে উদ্ভিদের সমন্বয় যে আমি শিখতে চাই, তো এখানে উদ্ভিদের সমন্বয়ের মধ্যে মূল যে জায়গাটা, সেটা হচ্ছে এখানে আমাদেরকে পড়তে হবে ফাইটোহরমোন। তোমরা যারা ক্লাস 8-এ আছো, তোমাদের বইটাতে যতটুকু লেখা আছে এটা হলো একটা টিপ অফ দ্য আইসবার্গ, একটা সমুদ্রের মধ্যে যে পরিমাণ পানি আছে তার থেকে একটু ফোঁটা পানি তোমার বইয়ে লেখা আছে, টিপ অফ দ্য আইসবার্গ। তো এটা হচ্ছে ফাইটোহরমোন। আমরা আজকে পড়ার চেষ্টা করব একদম বই থেকে। ফাইটো এই শব্দটার মানে হইল উদ্ভিদ, আর হরমোন এই শব্দটার বাংলা হচ্ছে প্রাণরস। এই শব্দটার বাংলা হচ্ছে প্রাণরস। তাহলে আমরা এই ফাইটোহরমোন নিয়ে স্টাডি করব, ফাইটোহরমোন। এরপরে আমাদের এখানে সবচেয়ে দামি যে পড়াটা, সেটা হচ্ছে একটু লাল কালার দিয়ে লিখি, সেইটা হচ্ছে মস্তিষ্ক, ব্রেন। এটা পড়া লাগবে, এটা বোঝা লাগবে। এবং মস্তিষ্ক বোঝার সাথে সাথে আরেকটা জিনিস এখানে আরও বেশি ইম্পর্টেন্ট, সেটা হইল স্নায়ুতন্ত্র। তাহলে আমরা এই চ্যাপ্টারে এই টপিকগুলো শিখব, ভালো মতন শিখব, স্নায়ুতন্ত্র শিখব। স্নায়ুতন্ত্রের সাথে আরও একটা টপিক এখানে আছে, সেটা হচ্ছে রেচনতন্ত্র। তাহলে যে উদ্ভিদের সমন্বয় শব্দটা আমরা যখন পড়লাম, ফাইটোহরমোন বোঝার চেষ্টা করব, মস্তিষ্ক বোঝার চেষ্টা করব, স্নায়ুতন্ত্র বোঝার চেষ্টা করব, রেচনতন্ত্র বোঝার চেষ্টা করব। তোমাদের বেসিক সেন্স অনুসারে যখন তোমরা রেচনতন্ত্রের নিয়ে কথা বলো, তখন তোমাদের মনে প্রাণে একটা শব্দ আসার কথা, সেটা হচ্ছে বৃক্ক, যেটাকে আমরা ইংরেজিতে কিডনি বলি, কিডনি। তাহলে আমাদের বডিতে 2টা বৃক্ক আছে এবং এই 2টা বৃক্ক আমাদের বডিতে রেচনের কাজ করে। রেচন বলতে বোঝায় যেটা আমাদের বডি থেকে বের হওয়ার জন্য বা আমাদের বডি থেকে বের করার জন্য, আমাদের বডির আননেসেসারি যে প্রোডাক্ট, বিপাকের ফলে সৃষ্ট যে প্রোডাক্ট, এটা বের করার জন্য কাজ করে, এটা হচ্ছে কিডনি। আর যখন আমি স্নায়ুতন্ত্র শিখব, তখন আমার মনের মধ্যে একটা শব্দ অবশ্যই ওলটপালট হবে, সেইটা হচ্ছে নিউরন। আমাদেরকে নিউরন পড়া লাগবে। এখন এই যে নিউরন যে আমি বোঝার চেষ্টা করি, এটা হইল স্নায়ু কোষ। যেই কোষ আমাদের মস্তিষ্কে 100 বিলিয়ন নিউরন আছে, 100 বিলিয়ন, 1000 কোটি নিউরন আমাদের বডিতে আছে। তাহলে এই যে মস্তিষ্ক যখন পড়ব, তাহলে মস্তিষ্কের সাথে কানেক্টেড থাকবে স্নায়ুতন্ত্র, এবং স্নায়ুতন্ত্রের সাথে কানেক্টেড থাকবে রেচনতন্ত্র। তাহলে এই যে যাবতীয় বিষয়াদি যে কানেক্টেড টু ইচ আদার, এইটার মানে হলো সমন্বয়। তাহলে সমন্বয়ের সংজ্ঞা আমি যদি শর্টলি বলার চেষ্টা করি, যে প্রক্রিয়ায় বা পদ্ধতিতে জীব দেহের
এখন জীবদেহের বলতে কি বোঝায়? উদ্ভিদ এবং প্রাণী, উদ্ভিদ ও জীব, প্রাণী ও জীব। জীবদেহের সকল তন্ত্র পারস্পরিকভাবে সম্পর্কিত কেমন? কারণ আমার স্নায়ুতন্ত্রের সাথে আমার রেচনতন্ত্র, রেচনের সাথে আমার পরিপাকতন্ত্র, পরিপাকের সাথে আমার শ্বসনতন্ত্র জড়িত। তো এত কিছু তো একটা চ্যাপ্টার আলাপ করা যায় না। আবার তোমরা অষ্টম শ্রেণীর মানে একেবারে জুনিয়র সেকশন, সো তোমরা ছোটোবেলায় একটু একটু করে পড়ে আসছো। এখন তুমি আমার ইউটিউবে ভিডিওটা দেখছো আরেকটু ইলাবোরেট জানার জন্য, আমি বিস্তারিত যাব ইনশাল্লাহ। এবং একটা স্লাইডে এখানে আমি অল টুগেদার এখানে অলমোস্ট আমি স্লাইড নিয়েছি আজকে 55টা স্লাইডের মধ্যে কিছু ব্যাখ্যা করে দিব এবং আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কি আছে এই চ্যাপ্টারে। আচ্ছা, এবং তোমরা যারা লেখাপড়া করো রেগুলার এবং তোমাদের যাদের বড় হওয়ার ইচ্ছা আছে, যারা তোমরা লেখাপড়াকে পছন্দ করো, ইন্টারমিডিয়েটে যখন সামনে যাবা তখন গিয়ে এই জিনিসগুলোকে আবার পড়া লাগবে। সো আর ইউ রেডি? আই এম রেডি টু। সম্পর্কিত তাকেই কি বলি আমি? সমন্বয়। তো সমন্বয় মানে হচ্ছে একটা কমন কনসেপ্ট, সমন্বয়। এখন তোমাদের বইটা তোমাদের সামনে আছে, তো একটু যদি বইটা খোলো তাহলে দেখবা এখানে কথাবার্তা লেখা আছে এবং আমি তোমাদেরকে বইয়ের কোন কোন পয়েন্ট ইম্পর্টেন্ট সেগুলো পর্যন্ত ব্যাখ্যা করে দিব। তো উদ্ভিদের সমন্বয়ের কথা বলা হয়েছে। হ্যাঁ, এখানে তোমরা দাগাইছো কিনা আমি জানি না, আমি একেবারে যেটা দাগাবো আমার সাথে সাথে সেটা দাগাবা। হ্যাঁ, শুরু করো। বিসমিল্লাহির রহমানির রহিম, দাগাও। তো এখানে আমি বইটা থেকে ইন্টারনেট থেকে নামাইছি বলে একটু লেখাটা কেমন যেন একটু ঘোলা হয়ে যায়। তো চেষ্টা করি একটু বড় করলেই ঘোলা হয়ে যায়, পিক্সেলটা সমস্যা। দেখো উদ্ভিদের জীবনচক্রের পর্যায়গুলো দেখো খুব ভালো করে। অঙ্কুরোদ্গম, পুষ্পায়ন, ফল সৃষ্টি, বার্ধক্য প্রাপ্তি, সুপ্তাবস্থা, এগুলা সুশৃঙ্খল নিয়ম মেনে চলে। অঙ্কুরোদ্গম কি জিনিস, পুষ্পায়ন কি জিনিস, ফল সৃষ্টি কি জিনিস, বার্ধক্য প্রাপ্তি আর সুপ্তাবস্থা এটা একটু বোঝা লাগবে। তো অঙ্কুরোদ্গমে যদি আমি যাই, উদ্ভিদের সমন্বয় আমি পড়ব, তাহলে যখন আমি অঙ্কুরোদ্গম যাব তার মানে আমি গত ক্লাসে পড়াইছি, এটা গত ক্লাসে অঙ্কুরোদ্গম যখন আমি একটা বীজ বপন করি, এই বীজপত্র সহ অথবা বীজপত্র ছাড়া মাটি ভেদ করে উপরে ওঠে, ভ্রূণমুকুলটা উপরের দিকে বৃদ্ধিপ্রাপ্ত হয়। অর্থাৎ বীজ বপনের পরে মাটি ভেদ করে হ্যাঁ ভ্রূণমুকুলের উপরের দিকে গমন, এটার নাম হচ্ছে অঙ্কুরোদ্গম। এটাকে ইংলিশে জার্মিনেশন বলে। তাহলে শব্দটা হচ্ছে কি? শব্দটা হচ্ছে জার্মিনেশন। শব্দটা হচ্ছে জার্মিনেশন, এটা হচ্ছে অঙ্কুরোদ্গম। তাহলে এই গেল শব্দটা, হ্যাঁ, উদ্ভিদের সমন্বয়ের ক্ষেত্রে। এরপরে দেখো পুষ্পায়ন, এটাকে ইংলিশে বলে ফ্লোরিনেশন হবে, অথবা পুষ্প শব্দের মানে হচ্ছে ফুল। তাহলে পুষ্পায়ন এই শব্দটা হচ্ছে ফুল ধরা, অর্থাৎ ফুল ফুটবে বা ফুল ফোটা, এটার একই টার্ম হচ্ছে ফুল ফোটা। তাহলে ফুল ফুটবেই তো। আচ্ছা, পুষ্পায়ন। তারপর পুষ্পায়নের পরের শব্দটা ফল সৃষ্টি, এটা তোমরা বোঝো। বার্ধক্য প্রাপ্তি যে শব্দটা হচ্ছে, একটা উদ্ভিদের তো আসলে একটা সময়সীমা আছে। তো বার্ধক্য প্রাপ্তি মানে হচ্ছে বৃদ্ধ হওয়া। হ্যাঁ, বৃদ্ধ হওয়া। একটা উদ্ভিদের ফল সৃষ্টি হইতে হইতে একটা পর্যায়ে উদ্ভিদটা কি হয়? উদ্ভিদটা বৃদ্ধ হয়। তো এই যে বার্ধক্য প্রাপ্তি, এটাও হয়। তার মানে এটা ওর জীবনের বৈশিষ্ট্য। এবং দেখো ওর জীবনে সুপ্তাবস্থা বলে একটা ব্যাপার আছে। সুপ্তাবস্থা, তোমরা সুপ্তাবস্থাটা বোঝো কিনা, এটাকে ইংলিশে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড। ইনকিউবেশন
পিরিয়ড। এটাকে কি বলা হয়? সুপ্তাবস্থা। কাকে বলে সুপ্তাবস্থা? ফিল করো, সুপ্তাবস্থা হচ্ছে মানে ঘুমানোর অবস্থা, মানে ঘুমিয়ে আছে, জাগে নাই। তো একটা রোগ জীবাণু যদি আমার বডিতে ঢোকে এবং রোগ সৃষ্টি হয় তার আগ পর্যন্ত যে সময়, এটার নাম হচ্ছে সুপ্তাবস্থা। সুপ্তাবস্থা মানে যা এখনো প্রকাশিত হয়নি, যে সময়কালে প্রকাশিত হওয়ার সময়কাল, যে টাইমটা ঘুমিয়ে থাকে। ধরো আমি রাত 11টায় ঘুমিয়ে গেলাম, যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা মানে ফেনোমেনা হওয়া উচিত তোমাদের। আর্লি টু বেড আর্লি টু রাইজ। 11টায় ঘুমিয়ে গেলাম, ভোরে 5টায় উঠলাম, আজান দিল, ফজরের আজান দিল, আমি উঠলাম, নামাজে গেলাম। এটা হচ্ছে আইডিয়াল ক্যারেক্টার। তো এই যে আমি 11টা থেকে 5টা পর্যন্ত যে ঘুমালাম, এইটা হইলো আমার সুপ্তাবস্থা, আমি ঘুমিয়েছিলাম। তাহলে সুপ্তাবস্থা হচ্ছে ঘুমন্ত অবস্থা, ঘুমন্ত অবস্থা। এখন স্যার এটা উদ্ভিদের ক্ষেত্রে কিভাবে কার্যকরী হবে? ফুল ফুটতে যে সময় লাগে, হ্যাঁ, ফুল ফুটতে যে সময় লাগে, ফুল ফুটতে যে সময় লাগে, ওই সময়কাল হলো সুপ্তাবস্থা। তাহলে আমি একদম হচ্ছে চেষ্টা করতেছি তোমাদেরকে বইটা ধরে পড়ানোর, বুঝাতে পারছি? এটাকে সুপ্তাবস্থা বলে। এখন প্রশ্ন হলো যে স্যার, তাহলে উদ্ভিদের সমন্বয়ের জন্য তো হরমোন দরকার, হরমোন লাগবে কেন স্যার? বইয়ের মধ্যে এই হরমোনগুলা আছে। এখন এখানে যে পরিমাণ কথাবার্তা আছে, দেখো কিছু লেখা আছে যে বিভিন্ন কাজে সমন্বয় বিজ্ঞানীরা চেষ্টা করেছে, বুঝলাম। এখান থেকে একটা লাইন আছে, উদ্ভিদের দাগাও, উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ, বিভিন্ন অঙ্গ সৃষ্টি ইত্যাদি উদ্ভিদ দেহে উৎপাদিত বিশেষ কোনো জৈব রাসায়নিক পদার্থের প্রভাবে হয়ে থাকে। এই যে বিশেষ জৈব রাসায়নিক পদার্থ, উদ্ভিদের সকল এই জৈব রাসায়নিক পদার্থটিকে কি হরমোন বলে? ফাইটো হরমোন বলে। তো তোমার বইয়ের মধ্যে নিচে জায়গা আছে, ওই জায়গার মধ্যে এখানে লিখে রাখো, ফাইটো এই শব্দটার মানে হচ্ছে উদ্ভিদ, আর হরমোন এই শব্দটার মানে হচ্ছে প্রাণরস। তাহলে তুমি একটু সুন্দর করে লিখে রাখো যে ফাইটো এই শব্দটার মানে হইল উদ্ভিদ, আর হরমোন এই শব্দটার মানে হইল প্রাণরস। ঠিক আছে, আমি একটু সেভ করি, পিডিএফ এর মধ্যে লিখলে ইদানিং ঝাপাঝাপি লাফালাফি করতেছে। তো ফাহাদ স্যার কোথায়? ফাহাদ স্যার এখানে, ক্লাস 8-এর যে বই, এই বইটা হচ্ছে এখানে। আমি একটু সেভ রাখলাম, তা নইলে ও হচ্ছে মাঝে মাঝে হারায় যায়। তো আমি ঠিক যেভাবে দাগাচ্ছি তোমরা আমার সাথে ঠিক সেভাবে দেখাবা। তাহলে সমন্বয়ের ক্ষেত্রে আমার এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস, সেটা হচ্ছে ফাইটো হরমোন। তাহলে ফাইটো হরমোন, হ্যাঁ, তাহলে এটার নাম হচ্ছে ফাইটো, এই শব্দটার মানে উদ্ভিদ, এবং তার সাথে আরেকটা শব্দ রিলেটেড, সেটা হচ্ছে হরমোন। তাহলে কাকে বলে? ফাইটো হরমোনের সংজ্ঞা কি? যে সকল জৈব রাসায়নিক পদার্থ উদ্ভিদের বৃদ্ধিতে সরাসরি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে, তাকে বলা হয় ফাইটো হরমোন। তাহলে ফাইটো হরমোনের সংজ্ঞা হচ্ছে যে সকল জৈব রাসায়নিক পদার্থ, যে সকল জৈব রাসায়নিক পদার্থ, হ্যাঁ, লিখছো আমার সাথে লিখতেছো? লেখো, যে সকল জৈব রাসায়নিক পদার্থ উদ্ভিদের বৃদ্ধিতে সরাসরি প্রভাব বিস্তার করে, উদ্ভিদের বৃদ্ধিতে সরাসরি প্রভাব বিস্তার করে, তাকে সরাসরি প্রভাব বিস্তার করে, তাকে ফাইটো হরমোন বলে। এটা গেল কথা। এখন ফাইটো হরমোনের মধ্যে দুই ধরনের বিষয় আছে। এক, কিছু কিছু আছে উদ্ভিদের বৃদ্ধি করে, আর কিছু কিছু আছে বৃদ্ধি বাড়ায়, বৃদ্ধি কমায়। তাহলে এইখানে লিখবা, একটা হচ্ছে বৃদ্ধি বর্ধক, বর্ধক মানে কি? বাড়ায়, বৃদ্ধিটা বাড়ায়। আর একটা হচ্ছে বৃদ্ধি রোধক, যারা বৃদ্ধিটা কমায়। তাহলে বৃদ্ধি বর্ধক এক ধরনের আছে, আরেকটা হচ্ছে বৃদ্ধি রোধক আরেক ধরনের আছে। তাহলে যে সকল প্রাণরস
উদ্ভিদের বৃদ্ধি করায় তাকে বলা হয় বৃদ্ধিবর্ধক, আর যারা বৃদ্ধি কমায় তাদেরকে বৃদ্ধি রোধক বলে। এবার আসি, তো তুমি এই জায়গাটুকু দাগাইছো, এখন পরের পেজে আইসা একটা পেজ আছে, এই পেজটাতে মোটামুটিভাবে ভালো কিছু আছে, ইনফরমেশন মনে রাখতে হবে। খেয়াল করে দেখো, যে সকল হরমোন উদ্ভিদের বৃদ্ধি ঘটায় তাদেরকে কি কি বলে? এই যে দেখো, অক্সিন, আমি জানি তোমরা এটা পড়ছো, জিব্বেরেলিন, বানানটা কিন্তু জিব্বে হবে, ডাবল বি আছে, সাইটোকাইনিন। এখন তোমরা একটু মাথায় রাখো, এটার পাশে একটু জায়গায় লিখে রাখতে পারো, সাইটো এই শব্দটার মানে হচ্ছে সেল। অলওয়েজ মাথায় রাখবা, সাইটো মানে সেল। তোমরা ক্লাস 9-10-এ যখন আমাদের কোর্সে আসবা, আমরা চেষ্টা করবো তোমাদেরকে অনেক ভালো করে পড়ানোর, বিকজ আমরা তোমাদেরকে চাচ্ছি তোমরা জুনিয়র বৃত্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করো, তোমরা একটু বুঝে আসো, যেটা আমার সবসময় চাওয়া। সো একটু ডিটেইল পড়বো আমরা। হ্যাঁ, সাইটো মানে হচ্ছে সেল, আর কাইনেসিস এই শব্দটার মানে হচ্ছে ডিভিশন। সাইটোকাইনেসিস মানে হচ্ছে ডিভিশন, মানে সাইটোকাইনেসিস সেল ডিভিশন, অর্থাৎ যেই হরমোন উদ্ভিদের বৃদ্ধিতে, কোষ বিভাজনে হেল্প করবে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা দেখো, বৃদ্ধি সহায়ক। আবার অ্যাবসাইসিক অ্যাসিড, বা তুমি এটাকে অ্যাবসাইসিক অ্যাসিড বলতে পারো এবং ইথিলিন বলতে পারো, এই দুই মামুর বেটা হইল বৃদ্ধি কমায়, উদ্ভিদের বৃদ্ধি প্রতিবন্ধক হিসাবে কাজ করে। এই লাইনগুলো ইম্পর্টেন্ট। আমি জানি না তোমরা অনেক ভালো করে পড়ছো কিনা, কিন্তু দিস লাইনস আর ইম্পর্টেন্ট। এবার আসি, এখানকার যে নামগুলো আছে এই নামগুলারে বুঝা পড়তে হবে। অক্সিন, এটা কে আবিষ্কার করছে? চার্লস ডারউইন। অক্সিন, হ্যাঁ, বানানটা একটু প্লিজ মাথায় রাখো, অক্সিন, এটার আবিষ্কারক চার্লস ডারউইন। হ্যাঁ, চার্লস ডারউইন। আমি যে এই যে বই দাগাচ্ছি না, এই দাগানো বই তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। তোমরা এই বই আমি যেভাবে দাগাইছি, এই দাগানো পিডিএফটা তোমরা ডেসক্রিপশনে দেখো অথবা কমেন্টে দেখো, পিন করা আছে। আমার যে স্লাইড আমি পড়াইছি পিন করা আছে, তোমরা পড়তে পারো, কোনো সমস্যা নাই। আবিষ্কার করে, এখন এটার আবিষ্কারটা কি, এটা আসলে কি কাহিনীটা হচ্ছে, একটা গাছকে যখন লাগানো হয় তখন এটার ভ্রূণমুকুল আবরণী, অর্থাৎ ভ্রূণমুকুল অর্থাৎ উপরের দিকে যে পার্টটা ওঠে, এটা দেখা গেছে যে আলোর প্রতি সংবেদনশীল। আলো, উদ্ভিদের যেই পাশ থেকে আলো আসে ওই পাশে একটু বাঁকা হয়ে যায়। এই যে সংবেদনশীলতা এমনি হয় না, এটা এই রাসায়নিক পদার্থের কারণে হয়। তাহলে এই যে দেখো, এখানে লেখা আছে যে উৎসের দিকে বাঁকা হয়ে যায়, এটার প্রভাবটা কোথায় পড়ে? ভ্রূণমুকুল আবরণীর উপর। এটা তোমাদের এমসিকিউতে আসবে। ওকে, আচ্ছা, অক্সিন প্রয়োগ করলে কি হবে? শাখা কলমে মূল গজায়। শাখা কলম কোনটা? যে কোনো একটা গাছের শাখাকে কেটে যদি সেখানে আমি আবার আরেকটা গাছের, মানে কলম মানে কৃত্রিম প্রজননের একটা পার্ট, আমরা আগের চ্যাপ্টারে পড়েছি উদ্ভিদের প্রজননে, মনে আছে? সেখানে আমরা পড়েছি জোড়া কলম, শাখা কলম। আবার এখানে শাখা কলম যেহেতু বলছে, সুতরাং এই কলম হচ্ছে কৃত্রিম প্রজননের অংশ। এখানে যদি আমি আরেকটা উদ্ভিদকে দিয়ে দেই, তখন সেখান থেকে মূল সৃষ্টি হবে, অর্থাৎ আরেকটা নতুন উদ্ভিদ সৃষ্টি হবে, মূল গজায়। ফল অকালে ঝরে পড়া রোধ করে। এই যে ফল অকালে ঝরে পড়া রোধ করে, মানে ফলটা ফুটছে বা ফলটা হয়েছে, ফলটা তো পাকতে হবে। তো ফল যদি পাকার আগে পড়ে যায় তাহলে তো এটা ডিফিকাল্ট। তাহলে এই যে ফলের অকাল ঝরে পড়া রোধ করে, এটা কার কারণে? অক্সিনের কারণে। এটা এমসিকিউতে আসবেই আসবে। জিবেরেলিন, এটা কোথায় দেখা যায়? চারা গাছ, বীজপত্র, পত্রের বর্ধিষ্ণু অঞ্চলে। এই পার্টটা তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। পত্র মানে পাতা, পাতার যে অংশটা বড় হবে ওই অংশে জিবেরেলিন দেখা যায়। তোমাদের বৃত্তি পরীক্ষার এমসিকিউর জন্য এইটা ইম্পর্টেন্ট। পর্বমধ্যগুলো দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। পর্বমধ্যগুলো দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। এখন মানে মোটা হয়, একটু মোটা হয়, দৈর্ঘ্যে বাড়ে, লম্বা হয়। এই যে লম্বা হওয়া, পর্বমধ্যগুলা লম্বা হওয়া, এটা হচ্ছে জিবেরেলিনের প্রভাব। তার মানে উদ্ভিদ বড় হচ্ছে। তারপরে বীজের সুপ্তাবস্থা কাটাতে, এই লাইন তোমরা ক্লাস 10-এ উঠেও পাবা। তোমরা যখন 9-10-এ উঠবা তখন সেম এই পড়াটা আবার পড়া লাগবে, এবং ইন্টারেস্টিংলি ইন্টারমিডিয়েটেও এই পড়াটা আবার পড়া লাগবে। বীজের সুপ্তাবস্থা কাটাতে এর কার্যকারিতা রয়েছে। ওকে, পরের লাইন ইথিলিন।
ইথিলিন, আমি এগুলো লিখে রাখছি, বলে দিচ্ছি বইয়ের কোন কোন জায়গায় আছে। এটা একটা গ্যাসীয় পদার্থ, কনফার্ম পরীক্ষায় আসবে। ইথিলিন গ্যাসীয় পদার্থ, ইথিলিন গ্যাসীয় পদার্থ, লেখা রাখো, এমসিকিউতে আসবে। এটা গ্যাসীয় পদার্থ। এটা কি করে? এটা বীজ এবং মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে। এখন সুপ্তাবস্থা ভঙ্গ কি? সুপ্তাবস্থা মানে হচ্ছে ঘুমিয়ে থাকা। তো একটা মানুষ, মনে করো তুমি যদি ঘুমিয়ে আসো, রাত 11টায় ঘুমাইছো, তো তোমার সকাল 5টায় ওঠার কথা, তুমি উঠছো দুপুর 3টায়, তাহলে এটা তো গুড ক্যারেক্টার না, এটা হচ্ছে ব্যাড ক্যারেক্টার, তাই না? সো 11টার সময় ঘুম থেকে, মানে ঘুমানোর পরে 6টার সময় ঘুম থেকে ওঠাটা আইডিয়াল কেস, বুঝতে পারছি? তাহলে বীজ এবং মুকুলের কি অবস্থা? সুপ্তাবস্থা ভঙ্গ করে। তারপর ইথিলিন পাতা, ফুল এবং ফলের ঝরে পড়া ত্বরান্বিত করে। বাবারে বাবা, মানে বীজ এবং মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে। এবং এটা কি পদার্থ? গ্যাসীয় পদার্থ। কোনটি গ্যাসীয় পদার্থ? এমসিকিউতে এরকম প্রশ্ন আসবে। এই যে পড়া, এই পড়াটা খুবই ইম্পর্টেন্ট। চলন, একটা উদ্ভিদ সারাক্ষণ একটা জায়গায় নিষ্ক্রিয় পদার্থের মতো থাকে না, ও একটু নড়তে পারে। তো যখনই নড়ে তখন এই জায়গাটা একটা শব্দ আছে চলন, এটাকে ইংলিশে বলা হয় লোকোমোশন। লোকোমোশন। তাহলে এই যে লোকোমোশন, এটাকে বলা হয়, এইসব চলনকে ট্রপিক চলন বলা হয়। হোয়াট ইজ ট্রপিক চলন? এখন এই জায়গায় আমি একটু তোমাদেরকে একটু ব্যাখ্যা দিই, আমি একটু পরে এমসিকিউতে যাব। যখন তুমি ট্রপিক চলনের কথা বলবে, হ্যাঁ, ট্রপিক, এইটাকে বলা হয় ট্রপিক। তো ট্রপিকের বাংলা হচ্ছে চলন, চলনের ইংলিশ হচ্ছে মুভমেন্ট। অর্থাৎ উদ্ভিদ যদি মুভমেন্ট করে, উদ্ভিদ আবার মুভমেন্ট করে, উদ্ভিদ মুভমেন্ট করে। এই মুভমেন্টটা কেমন? মুভমেন্টটা আসলে তোমরা সামনে গেলে, ক্লাস 9-এ গেলে পাবা। মুভমেন্ট হইতে পারে যে একটা উদ্ভিদের কণা পুরাটা স্থানান্তরিত হয়েছে, এটাকে বলা হয় সামগ্রিক চলন। এটা সামনে গেলে পাবা, এখন না, আমি জাস্ট একটু জানায় রাখতেছি। তাহলে এইটার নাম হচ্ছে সামগ্রিক চলন, আরেকটার নাম হচ্ছে বক্র চলন। কি চলন? বক্র চলন। তাহলে সামগ্রিক চলন হচ্ছে পরিপূর্ণ স্থানান্তর, আর বক্র চলন হচ্ছে কেমন? মনে করো যে এটা একটা গাছ, গাছের এটা হচ্ছে মানে মূল কাণ্ডটা, তো এটা হচ্ছে ধরো মূলকে বোঝাচ্ছি। এখানে হচ্ছে সূর্যের আলো আছে, দেখা গেছে সূর্যের আলোর দিকে বাইকে গেছে, সূর্যের আলোর দিকে বাইকে গেছে। এই যে ওর মুভমেন্টটা যে হইল, এই যে একটা রেসপন্স, এই যে রেসপন্স, বেঁকে যাওয়া, এই যে রেসপন্স, এটাকে আমি বলছি হচ্ছে বেঁকে যাওয়া। যদি বাঁকে, তাহলে এই যে রেসপন্সটা করলো, এটার নাম হচ্ছে ট্রপিক চলন। এবং এটা সুন্দর একটা বানান হচ্ছে, এটা তোমরা সামনে পাবা, সেইটা হচ্ছে ট্রপিজম। ট্রপিজম। সুতরাং এইটা হইল ট্রপিজম। ট্রপিজম শব্দের মানে হচ্ছে উদ্ভিদের কোনো বিশেষ অঙ্গের কোনো বিশেষ দিকে সাড়া প্রদানকে চলন বলা হয় বা ট্রপিজম বলা হয়। ঠিক আছে, এটা সামনে তোমরা পাবা। এখানে বিভিন্ন ধরনের নাম আছে। একটা হচ্ছে ফটোট্রপিজম, মানে উদ্ভিদের কোনো কিছুর আলোর দিকে চলে যাওয়া। তারপরে হচ্ছে কেমিক্যাল ট্রপিজম, রাসায়নিক দিকমুখিতা। তো এই যে ট্রপিজম না, এটার বাংলা হচ্ছে দিকমুখিতা। তোমরা সামনে গেলে এগুলো পাবা, দিকমুখিতা। চলো তাহলে এবার একটু দেখি যে এই চ্যাপ্টার থেকে কিরকম প্রশ্ন আসতে পারে। শাখা প্রশাখা মূল উৎপাদনে সাহায্য করে, ইন্ডোল অ্যাসিডিক অ্যাসিড ক্ষতস্থানে পূরণে সাহায্য করে, অক্সিন প্রয়োগ করলে ফলের মোচন বিলম্বিত হয়। মোচন মানে কি? ঝরে পড়া। ফলের মোচন, এই মোচন শব্দটার মানে হচ্ছে ছিঁড়ে যাওয়া, ছিঁড়ে যাওয়া, ছিঁড়ে যাওয়া, বা আরেকটা হচ্ছে ঝরে পড়া, ছিঁড়ে যাওয়া বা ঝরে পড়া। পানি অভিকর্ষ উদ্ভিদের বৃদ্ধি প্রভাবিত করে। এগুলো হচ্ছে কিছু লাইন, হরমোনের ব্যবহার লিখে দিছি। এবার ধরো পরীক্ষা কেমন প্রশ্ন আসতে পারে। ফ্লোরিজেন নামক হরমোন কোথায় উৎপন্ন হয়? নিশ্চিত তুমি এটা জানো, এই হরমোন পাতায় উৎপন্ন হয়, পাতায়। এখন ফ্লোরিজেন, এখন এই জায়গাটার মধ্যে একটা শব্দ আছে ফ্লোরিজেন হরমোন, অ্যাবসিসিক অ্যাসিড, তো পত্রমুকুলে পরিণত হয়। এই যে দেখো এখানে একটা লাইন আছে, দেখো খুব খুব সেন্সিটিভ একটা লাইন। এই যে দেখো
পাতায় ফ্লোরিজেন নামক হরমোন উৎপন্ন হয়। তাহলে ফ্লোরিজেন হরমোন কোথায় উৎপন্ন হয়? পাতায়। এইটা হইল একটা এমসিকিউ। এখানে এই এমসিকিউটাকে একটু দাগাও। তার মানে এটা হচ্ছে ডিভিশন, আর এটা কোথায় উৎপন্ন হয়? পাতায়। দেখো কোথায় এমসিকিউ আসছে। তাহলে অনেকবার বোর্ডে এটা আসছে, এখানে আমি জাস্ট কয়েকটা নাম লিখছি, পাতায় উৎপন্ন হয়। তাহলে ফ্লোরিজেন কোথায় হয়? পাতায়। আরেকটা জিনিস বলে দিই, সামনে তোমাদেরকে একটু করে বলবো। ফ্লোরা এই শব্দটার মানে হচ্ছে ফ্লাওয়ার। হ্যাঁ, ফ্লাওয়ার মানে হচ্ছে ফুল, ফুল। আর কখনো যদি তোমরা সামনে যখন পড়বা, জেন নামে একটা শব্দ আছে, জেন, সেটা হচ্ছে প্রডিউসিং, প্রডিউসিং মানে হচ্ছে উৎপাদনকারী, উৎপাদনকারী। জেন মানে হচ্ছে উৎপাদনকারী। তো ফ্লোরিজেন মানে হচ্ছে ফুল উৎপাদনকারী। এটা জাস্ট একটু তোমাদের বলে রাখলাম। ফলের অকাল ঝরে পড়া রোধ হয়, এই যে একটা শব্দ অকাল ঝরে পড়া, তুমি তাকায় দেখো এই লাইন কোথায় পড়ছো? এই লাইন, এই যে দেখো, ফলের অকাল ঝরে পড়া রোধ হয় কিসের অভাবে? অক্সিন। তো তুমি যখন রিডিং পড়বা তাহলে তোমার কাছে ইনফরমেশনগুলো থাকতেছে, অ্যান্ড দেন ইউ ক্যান মেমোরাইজ যে অক্সিনের অভাবে ফলের অকাল ঝরে পড়া রোধ হয়। নিচের কোনটি ফল পাকতে সাহায্য করে? ফল পাকতে, একদম এই লাইন, নিচের কোনটি ফল পাকতে সাহায্য করে? লাইনটা একটু তাকায় দেখো যে কোথায় তুমি পড়ছো। ফল পাকাতে সাহায্য করে, এই এতটুকুর মধ্যেই তো লেখা। হ্যাঁ, এই যে এখানে জিবেরেলিন, সুপ্তাবস্থা, বর্ধিষ্ণু, ইথিলিন, গ্যাসীয় পদার্থ, এই যে দেখো একটা লাইন, এটি ফল পাকাতে সাহায্য করে। তার মানে এই লাইন থেকে এই প্রশ্নে আসবে, ফল পাকাতে সাহায্য করে ইথিলিন, ফল পাকাতে সাহায্য করে ইথিলিন, ফল পাকাতে সাহায্য করে ইথিলিন। নিচের কোনটি গ্যাসীয় পদার্থ? এটা হচ্ছে ইথিলিন, একটা গ্যাসীয় পদার্থ, ইথিলিন একটা গ্যাসীয় পদার্থ। ওকে, মন থাকবে? আচ্ছা, এরপরে তুমি তাকায় দেখো, ইথিলিন ফলের অকাল ঝরে পড়া রোধ করে, এটা কি ইথিলিনের কাজ? না, এটা ইথিলিনের কাজ না, এটা হইল অক্সিনের কাজ, অক্সিন। তাহলে এখানে এটি গ্যাসীয় পদার্থ, ফল পাকাতে সাহায্য করে, কথা রাইট? তাহলে এরকম প্রশ্ন আসতে পারে। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে, রাইট অ্যান্সার 1 ও 2। তো তোমার পরীক্ষায় এরকম প্রশ্ন আসবে এবং তুমি পারবা, তুমি পারবা, এটা কনফিডেন্স থাকা লাগবে। ফ্লোরিজেন, ফ্লোরিজেন, হ্যাঁ তিনটাই হবে। ফ্লোরিজেন পাতায় উৎপন্ন হয়, পত্র মূলে স্থানান্তরিত হয়, উদ্ভিদের ফুল উৎপাদন করে। আমি তো একটু আগে বললাম ফ্লোরিজেন, এটাকে বানান করে ভাগ করলে এটা কি হবে? ফ্লাওয়ার প্রডিউসিং। তাহলে ফ্লোরি এটা মানে হচ্ছে ফ্লাওয়ার, আর জেন শব্দটার মানে হচ্ছে প্রডিউসিং, ফ্লাওয়ার প্রডিউসিং। তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? তিনটাই হবে। বুঝাতে পারছি? যেহেতু আমার স্লাইডটা সবার জন্য ফ্রি, আপনারা যারা টিচার আছেন, আপনারা যারা দেখছেন, আমার কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমা করবেন, মানুষ মাত্রই ভুল হয়। আর আমি চেষ্টা করে যাচ্ছি যেন এডুকেশনটা খুব মানে কি বলে এটাকে, এডুকেশনটা যেন এনজয়েবল হয়, এটা যেন আমরা মনে রাখতে পারি, ভালোবাসা পড়তে পারি। এখন শুরু হচ্ছে স্নায়ুতন্ত্র। এখন স্নায়ুতন্ত্রের কনসেপ্টটা হচ্ছে, এটাকে ইংলিশে বলে নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেম। স্নায়ুতন্ত্র কাকে বলে? খুব মজার একটা জিনিস। দেখো, আমি যে কথা বলতেছি, কথা বলার আগে আমি চিন্তা করতেছি, আমি ভাবতেছি, মনে মনে ভাবছি আমি কি বলবো, বইয়ের কোন চ্যাপ্টারে থাকবো, আমার অঙ্গ ভঙ্গি, হাত পা সব নড়তেছে, আমি মেন্টালি প্রিপেয়ার্ড এবং আমি কি বলছি সেই ব্যাপারে আমার যথেষ্ট সচেতনতা আছে। তো এই সব কিছু যে জিনিসটা কন্ট্রোল করতেছে সেটা হচ্ছে আমাদের মস্তিষ্ক। তাহলে তন্ত্র, হ্যাঁ, যখন তুমি তন্ত্রের কথা বলবা তখন মাথায় রাখবা যে এটাকে আমি কি বলছি, এটার নাম হচ্ছে সিস্টেম। তখন আমি ওকে বলছি নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেম। যে তন্ত্রের সাহায্যে জীব, যে তন্ত্রের, হ্যাঁ, সাহায্যে, যে তন্ত্রের সাহায্যে জীব তার পরিবেশের সাথে, জীব পরিবেশের সাথে, মানে এক্সটার্নাল যে এনভায়রনমেন্ট, পরিবেশের সাথে কি করে? তাল মিলিয়ে, খাপ মিলিয়ে পরিবেশের সাথে সমন্বয় করে, পরিবেশের সাথে
সমন্বয় করে চলে, পরিবেশের সাথে সমন্বয় করে চলে। তাহলে আমি পরিবেশের সাথে এটা কি গরম না ঠান্ডা, কি ব্যথা না বেদনা, কি আমি ফিল করতে পারি, এটা হচ্ছে স্নায়ুতন্ত্র। এখন স্নায়ুতন্ত্রকে তোমরা যখন সামনে পড়বা, এখন তো অবশ্য ওইভাবে ডিটেইলের সুযোগ নাই, এটাকে দুইটা আছে। হ্যাঁ, একটার নাম হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। হ্যাঁ, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। তো কেন্দ্রীয় বলতে বোঝায় একেবারে সেন্ট্রাল, তাহলে এটাকে ইংলিশে বলা হয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তুমি একটু শর্ট করে বলবা সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের পরে আরেকটা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, বা তুমি আপাতত এখানে প্রান্তীয় স্নায়ুতন্ত্রটাই বোঝো, ওই একই, সব একই, প্রান্তীয় স্নায়ুতন্ত্র। মানে ওই কেন্দ্রীয় থেকে এটা চারপাশে ছড়াই গেছে, প্রান্তীয়। তো এটাকে আমরা ভালোবেসে পেরিফেরাল নার্ভাস সিস্টেম বলি, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তাহলে এটাকে সংক্ষেপে আমরা কি বলবো? আমরা এটাকে সংক্ষেপে বলবো পিএনএস। বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে সিএনএস, এটা হচ্ছে পিএনএস। সিএনএস এর মধ্যে দুইটা জিনিস আছে, দুইটা। এক হচ্ছে ব্রেইন, মস্তিষ্ক। হ্যাঁ, মস্তিষ্ক, যেটাকে আমরা ইংলিশে ব্রেইন বলি। আর আমাদের ব্রেইনে একটা সফট পার্ট না, এটা একটা শক্ত খোলকের মধ্যে আটকানো আছে, এটার নাম খুলি, মাথার খুলি। এবং মাথার খুলি দেখতে কেমন হয় জানো? মাথার খুলি দেখতে এমন হয়, এই যে মাথার খুলি দেখতে এমন হয়, এইটা হচ্ছে মাথার খুলি। এখন আমাদের যে মাথার খুলিটা আছে, এটা যদি এত কালারফুল যে দেখা যাচ্ছে, এটা আসলে এত কালারফুল না। এটা হচ্ছে মানুষের মাথার একটা শক্ত খণ্ড, মানে খুলির মতো একটা অংশ। এইখানে এই যে দাঁত দেখতে পাচ্ছ, নাকের একটা স্ট্রাকচার আছে, যেটা এখানে দেখা যাচ্ছে আমাদের নাকটা নড়ে, কিন্তু ওই নড়া অংশটা এখানে নেই, কারণ এখানে হাড্ডিটা আছে। এটা হচ্ছে চোখের যে জায়গাটা, এখানে অরবিট বলে। আর এই হইল ওর আউটার স্ট্রাকচার, এই হইল ওর আউটার স্ট্রাকচার। তো এরকম খুলির মধ্যে এরকম মাঝখান দিয়ে কিন্তু ভাগও আছে, এবং অ্যাকচুয়ালি এইটা দেখতে এমন। তাহলে এইটার ভিতরে ব্রেইন আছে, তাই না? এইটার ভিতরে ব্রেইনটা সুরক্ষিত থাকে। এই যে খালি জায়গাটা, এখানে যে খালি জায়গাটা, এই জায়গার মধ্যে ব্রেইন থাকে। বুঝতে পারলাম? এখন প্রশ্নটা হইল, এই হইল মানুষের খুলির একটা আউট লেয়ার। একটু জাস্ট তোমাদেরকে একটু দেখাইলাম। এখন তুমি বলবা যে স্যার, তাহলে মানুষের ব্রেইন দেখতে কেমন? মানুষের ব্রেইন দেখতে এইরকম। তো এই সফট যে জিনিসটা, এইটা ওর ভিতরে থাকে। তো এই যে ব্রেইনের পার্ট, এই যে ব্রেইনটা এরকম। আমরা একটু পরে ব্রেইন পড়বো। হ্যাঁ, আমরা একটু পরে ব্রেইন পড়বো। আগে স্নায়ুতন্ত্রটা বলি। তোমরা সামনে গেলে ব্রেইনটাকে এইভাবে দেখবা, এই যে ব্রেইন। তো এটা হচ্ছে সেরিবেলাম। এটা সেরিবেলাম। তো এই যে এটা সেরিবেলাম, এটা হচ্ছে পন্স, এই যে সামনের এই অংশটা হচ্ছে পন্স, আর এটা হচ্ছে মেরুলা অবলঙ্গাটা। এবং এখান থেকেই স্পাইনাল কর্ড, মানে মেরুরজ্জু সৃষ্টি হয়, যেটা মেরুদণ্ডের ভিতর দিয়ে যায়। হ্যাঁ, এইটা হচ্ছে মানুষের ব্রেইন। ব্রেইনের আউট লেয়ারটা ঠিক ইনার লেয়ারটা এরকম। এবং এখানে দেখো মাঝখানে দুইটা খণ্ড আছে, আছে না? খণ্ড আছে। এই যে মাঝখানে যে দুইটা খণ্ড আছে, এখানে খেয়াল করো, এইটা দিয়ে মাঝখানে ভাগ। তাহলে এইটা হচ্ছে বাম পাশ, এইটা হচ্ছে ডান পাশ, মানে ওর বাম পাশ। তো এটা অর্ধগোলক, তো এই জন্য এটাকে হেমিস্ফেয়ার, হেমিস্ফেয়ার বলে। হেমিস্ফেয়ার মানে এটাকে বলা হয় অর্ধগোলক। কি বলে? অর্ধগোলক। তো আমরা এগুলো পড়বো আস্তে আস্তে। তো স্নায়ুতন্ত্রের মধ্যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটা হচ্ছে কোনটা? এই মস্তিষ্ক। আর এটা হচ্ছে সুষুম্না কাণ্ড, সুষুম্না কাণ্ড। তাহলে কাণ্ড মানে এটা একটা একটু শক্ত অংশ। তাহলে এটাকে ভালোবেসে আমরা কি ডাকবো? এটাকে ভালোবেসে ডাকবো স্পাইনাল কর্ড। একটা আদর্শ মানুষের স্পাইনাল কর্ড 45 সেন্টিমিটার হয়, যেটা ইকুইভ্যালেন্ট টু 18 ইঞ্চির সমান। আর মানুষের যে মস্তিষ্ক, এটা সাধারণত 1.25 থেকে 1.35 কেজি বা 1.5 কেজিও হইতে পারে। এবং এখানে 100 বিলিয়ন মানে হচ্ছে 1000 কোটি
নিউরন থাকে, নিউরন থাকে। পড়বো আস্তে আস্তে, অনেক ইনফরমেশন, শুধু মাথা নিয়ে কথা বলে আজকে থামা যাবে না, কিন্তু আমি যেহেতু ক্লাস 8-এর ব্যাচ পড়াচ্ছি ছোট্ট করে বইয়ের মধ্যে থাকতে চাই। প্রান্তীয় স্নায়ুতন্ত্র মানে হচ্ছে এটা একেবারে দেহের শেষাংশে থাকে, দেহের একদম প্রান্তে থাকে, দেহের একদম দেহের প্রান্তে প্রান্তে থাকে, কিন্তু এটা সৃষ্টি হয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে। দেহের প্রান্তে থাকে কিন্তু সৃষ্টি হয় সিএনএস থেকে। আমরা এটাকে সিএনএস ডাকি, হ্যাঁ, সৃষ্টি হয় সিএনএস থেকে। এটা মোটামুটি একটা ব্যাখ্যা। এখন স্যার বইয়ের মধ্যে যে আমি আছে অংশটুকু, এটা কতটুকু পড়ব? দেখো এখানে একটা ছোট্ট একটা চিত্র আছে, এই চিত্র বোঝাচ্ছে যে একটা গাছ লাগাইছিলাম, এই গাছটার আলোটা এক পাশ থেকে আসে, ফলে এই গাছটা শুধু ওই দিকেই বাঁকে গেছে। তো এটার মানে হচ্ছে গাছ বোঝে যে আলো কোত্থেকে আসতেছে, তাই না? গাছ বোঝে আলো কোত্থেকে আসতেছে, এবং এই ফিলিংসটাই বোঝায় যে গাছেরও ফিলিংস আছে। এরপরে আচ্ছা 1 মিনিট, এটা দরকার নাই, ক্যান্সেল, হ্যাঁ। আচ্ছা, এরপরে হরমোনের ব্যবহার, এটা একটু ভালো মতো পড়ো। এই অংশটুকু সিকিউর খ এর জন্য আসবে, সিকিউর খ। আচ্ছা, ভালো কথা। এটা হচ্ছে স্নায়ুতন্ত্র। কিছু কথা লেখা আছে যেটা একটা সাধারণ স্টুডেন্ট রিডিং দিলেই বুঝবে। তুমি এখান থেকে যে পার্টটা পড়বা সেটা হচ্ছে একদম ক্লিয়ারলি চেষ্টা করবে বই থেকে লিখতে, হ্যাঁ। এটা আবার একটু ঘোলা হয়ে গেছে। প্রাণীদেহের এই জায়গাটুকু, যে তন্ত্র দেহের বিভিন্ন অঙ্গের সংযোগ রক্ষা করে, বিভিন্ন জৈবিক কার্যাবলী সমন্বয় সাধন করে এবং উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করার মাধ্যমে পরিবেশের সাথে সম্পর্ক রাখে, তাকে স্নায়ুতন্ত্র বলে। এটা একটা মোটামুটি বুকিশ নলেজ। এই সব কিছু কন্ট্রোল করতেছি, মানে আমার ব্রেইন, আমি কোথায় কি বলবো, কতক্ষণ বলবো, কার দিকে তাকাবো, হাসি দিব না হাসি দিব না, কথা কি জোরে বলবো না আস্তে বলবো, এভরিথিং কন্ট্রোল করতেছে ব্রেইন। আচ্ছা, এখন এটা তো হচ্ছে স্নায়ুতন্ত্র। তাহলে স্নায়ু যে তন্ত্র, এটার যে গাঠনিক একক, স্নায়ুতন্ত্রের, হ্যাঁ, স্নায়ুতন্ত্রের গাঠনিক একক হচ্ছে স্নায়ু কোষ, যেটাকে বলা হয় হচ্ছে নিউরন। স্নায়ুতন্ত্রের গাঠনিক একক বা স্নায়ুতন্ত্রের গাঠনিক কোষটা হচ্ছে নিউরন, হ্যাঁ। আচ্ছা, ভালো কথা। এবার এই নিউরন নিয়ে কথাবার্তা। তো স্নায়ুতন্ত্র নিয়ে যে পরিমাণ কথা বলা উচিত তোমাদের, এটা এতটুকুই আছে। আসলে এটা অনেক বেশি জটিল। তাইলে স্নায়ুতন্ত্রের মধ্যে যদি আমি দেখি নিউরনটা কেমন, তাহলে তোমরা যখন নিউরনটা ড্রয়িং করবা, চেষ্টা করবা নিউরনের ড্রয়িংয়ের ক্ষেত্রে এমনভাবে ড্রয়িং করতে যেইটার কোনো সীমা পরিসীমা নাই। এটা যেভাবেই তুমি আঁকাও সেইভাবেই হবে, হ্যাঁ, যেভাবেই আঁকাও হবে, কোনো সমস্যা নেই। মনে করো ওকে তুমি এইভাবে আঁকাইলা, আঁকানোর পরে সামনে নিয়ে আইসা এই করলা, তারপরে ওর এখান থেকে একটা সারা এরকম ভাবে বের হলো, হ্যাঁ, চলবে। তো অনেক ধরনের নিউরন আছে। তো আমি জাস্ট একটু দেখাইলাম যেটাকে তুমি কিভাবে ড্রয়িং করতে পারো। তো এই যে মাঝখানে অবশ্যই এটার নাম কি? নিউক্লিয়াস। এটার নাম নিউক্লিয়াস। এবং আরও মজার ব্যাপার হচ্ছে এই নিউক্লিয়াসের, এটা তো একটা প্রলম্বিত অংশ বাইরেছে না, এবং এইখানে মায়েলিনের আবরণ আছে, মায়েলিন শীথ, হ্যাঁ, আস্তে আস্তে পড়বা। এটাকে বলা হয় মায়েলিন শীথ। এইরকমভাবে শীথ শব্দটার মানে হচ্ছে আবরণ, হ্যাঁ। নিউরন নিয়ে আমি এখানে আসলে একটু বলতে চাই, এই হচ্ছে মায়েলিন শীথ। তো এখন শীথ শব্দের মানে হচ্ছে আবরণ। এখানে কিছু জিনিস আছে যেটা তোমাদের এবারের, মানে তোমাদের এটাতে নাই, মানে তোমাদের 8-এর বইয়ে নাই। তো মোট কথা হচ্ছে মাঝখানে যে লম্বা অংশটা আছে এটার নাম অ্যাক্সন, হ্যাঁ, অ্যাক্সন। অ্যাক্সনকে ঘিরে এখানে এরকম মায়েলিনের শীত থাকে, শীত শব্দটার মানে হচ্ছে আবরণ, মায়েলিন শীত, হ্যাঁ। এটার মধ্যে আবার
ফ্যাটও থাকে, ফ্যাট চর্বি থাকে। এই মায়োলিন শীথকে ঘিরে ওর চারপাশে আরেকটা আবরণ থাকে, এইটার নাম হচ্ছে নিউরিলেমা। নিউরিলেমা, এই যে বিষয়টা হচ্ছে এরকম, এটা হচ্ছে এইরকম, এটার নাম হচ্ছে নিউরিলেমা। তাহলে এই যে প্রলম্বিত অংশটা, এইটার নাম হচ্ছে অ্যাক্সন। অ্যাক্সন যখন তুমি পড়বা এটা একটু মাথায় রাখবা, যে কোনো ক্ষেত্রে লেমা এই শব্দটার মানে হচ্ছে আবরণ। এটাকে আরেকটু সুন্দর করে বলতে পারো কাভারিং। কাভারিং। তাহলে নিউরনের আবরণকে বলে নিউরিলেমা, অ্যাক্সনের আবরণকে বলে অ্যাক্সোলেমা। তাহলে এইটা হচ্ছে এই যে এই জায়গায় ভিতরে, হ্যাঁ, এটার নাম হচ্ছে মায়োলিন। মায়োলিন শীথ। শীথ, এই যে শীথ, এই বানানটা হচ্ছে SHEATH। শীথ শব্দটার মানে আবরণ, ঠিক আছে। আর এইখানে যে একটা মাঝখানে খালি জায়গা যেখানে আসলে শীতটা লাগে নাই, এইটার নাম হচ্ছে রেনভিয়ারের পর্ব। এখন কেউ যদি জিজ্ঞেস করে একটা নিউরনের অংশ কয়টা, তাহলে একটা নিউরনের অংশ দুইটা। কেমনে? এই এতটুকু এখান থেকে এই পর্যন্ত, এটার নাম হইল কোষ দেহ। কোষ দেহ, তাহলে কোষ মানে কি? সেল বা সাইট, কোষ দেহ। এটাকে ভালোবেসে আমরা সোমাও বলতে পারি, কোষ দেহ। আর এই যে লম্বা যে অংশটা আছে না, এটাকে বলা হয় প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশ। আর এই প্রলম্বিত অংশের নাম হচ্ছে অ্যাক্সন। অ্যাক্সন। আর এখানে ওই যে শাখা প্রশাখা আছে না, হ্যাঁ, শাখা প্রশাখা, এটাকে এক বচনে বলে ডেনড্রন। ডেনড্রন, এটা হচ্ছে এক বচন। ডেনড্রনটা কি বচন? এক বচন। আর যখন আমি ডেনড্রাইট বলবো একই জিনিস, এটাকে যখন আমি ডেনড্রাইট বলবো, তাইলে এইটা হচ্ছে বহু বচন, ডেনড্রাইট। তাহলে ইংলিশে আমি এটাকে বলবো হচ্ছে ডেনড্রাইট। কিন্তু এটার ভিতরে কিন্তু কোনো সেন্ট্রিওল নাই, খুব ঠান্ডা মাথায় বুঝো, এইটার ভিতরে কোনো সেন্ট্রিওল নাই। তো সেন্ট্রিওল না থাকার কারণে এই নিউরন বিভাজিত হয় না। অর্থাৎ জন্মাবস্থায় নিউরনের সংখ্যা ততই থাকে, ওখানে আস্তে করে বড় হয়। তাহলে নিউরন বিভাজিত হয় না, বিকজ ওর কি নাই? সেন্ট্রিওল নাই। মন থাকবে? মন থাকবে। তাহলে স্নায়ুকোষ বা নিউরন কাকে বলে? স্নায়ুতন্ত্রের গাঠনিক একককে নিউরন বা স্নায়ুকোষ বলে। তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াস। তার মানে এখানে কিন্তু, হ্যাঁ, এখানে কিন্তু ছোট 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 দানা যে থাকে, কোষের ভিতরে যে দানা থাকে, আমরা এটাকে কি বলি? সাইটোপ্লাজম। এখন বায়োলজিতে আসলে অনেক কিছু চলে আসতেছে, আমি বলতে চাচ্ছি না। প্লাজম এই শব্দটার মানে হইল দানাদার। তো কোষের যে দানা দানা অংশ, এটার নাম সাইটোপ্লাজম। আর নিউরনের যে দানা দানা অংশ, এটার নাম নিউরোপ্লাজম। তাহলে যদিও তোমরা এখন এটাকে এইটাই শিখবা, সাইটোপ্লাজম, আপাতত এটা শিখে রাখো, এইটার নাম হচ্ছে নিউরোপ্লাজম। প্লাজম শব্দের মানে হচ্ছে দানা। তাহলে স্নায়ুতন্ত্র বা নিউরনের যেই শাখার মতো অংশ, এটার নাম কি? ডেনড্রাইট, এক বচনে ডেনড্রন। আর লম্বা যে অংশটা, এটার নাম কি? অ্যাক্সন। হ্যাঁ, অ্যাক্সন। তো তোমরা যখন স্টাডি করবা, ডিপ স্টাডি করবা, তো কাকে নিউরন বলে? স্নায়ুতন্ত্রের গাঠনিক ও কার্যকরী একককে নিউরন বলে। এতটুকু তুমি জানো। নিউরনের অংশ হচ্ছে এক, কোষ দেহ, দুই, প্রলম্বিত অংশ, এটাও তোমার জানা। এবার কোষ দেহর ক্ষেত্রে কি কি জিনিস ইম্পর্টেন্ট দেখো। কোনো কোষ আবরণী, এই যে দেখো, কোষ দেহের মধ্যে সাইটোপ্লাজম নিউক্লিয়াস দ্বারা গঠিত, এইটার নাম হচ্ছে নিউরোপ্লাজম। শব্দটা হচ্ছে নিউরোপ্লাজম। তাইলে আমি একটু মাথায় একটা জিনিস দিয়ে রাখি তোমাদের, যে এটা কি না থাকার কারণে বিভাজিত হয় না? সেন্ট্রিওল না থাকার কারণে বিভাজিত
হয় না। মন থাকবে? এখন তুমি বলো স্যার আপনার চিত্র তো অনেক বেশি কিছু আছে, ওইটা দিব, কোনো সমস্যা নেই, ওই চিত্রটাই দিও, অথবা তুমি এই চিত্রটাই দিও। কারণ স্কুলের টিচারদের অনেকের একটা স্বভাব আছে যে বইয়ের মধ্যে যা আছে এটাই দিতে হবে। ওনারা অনেকেই বইয়ের বাইরে বা আরও এক্সপ্যান্ডেড নলেজ এর দিকে যাইতে চায় না, এটা একটা বড় সমস্যা। ঠিক আছে, এখানে আবার কোনো টিচার থাকলে একটু আপনার মনে নিজের মনকে একটু প্রশ্ন করেন যে আপনার স্টুডেন্ট যদি একটু বেশি জানে শিখে তাহলে আপনার প্রবলেম কোথায়? বা ক্লাস 8-এর একটা স্টুডেন্ট যদি ইন্টারমিডিয়েটের বই থেকে লিখতে পারে তাহলে আপনার প্রবলেমটা কোথায়? এটা আপনার মনের দুর্বলতা বা এটা আপনার মনের সংকুচিত প্রভাবটা টের পায়। এই যে বই, এই বইটা কি একটা স্টুডেন্টের স্ট্যান্ডার্ড হইতে পারে? না, বইয়ের কোনো স্ট্যান্ডার্ড নাই, জ্ঞানের কোনো সীমা পরিসীমা নাই। একটা 8-এর স্টুডেন্ট যদি ইন্টারমিডিয়েটের বই পড়ে, আমার এসএসসি লেভেলে যে ফিজিক্স বই আছে, আমার এসএসসিতে যে বায়োলজি বই আছে, আমি বলতে পারি এইটা একটা স্ট্যান্ডার্ড। যদিও এইটাও স্ট্যান্ডার্ড না, আসলে বইয়ের কোনো স্ট্যান্ডার্ড হয় না, কারণ একটা নির্দিষ্ট জায়গায় তো আটকাইতে হবে। তো আমি একটা স্টুডেন্টকে যতটুকু পড়া উচিত আমি আমার বইয়ের মধ্যে দিছি। আমার বই FT শপে আছে, ft.education-এর যে শপ, ওইখান থেকে বই আপনারা চাইলে ডাউনলোড করে দেখতে পারেন। ডাউনলোড মানে কিনে অর্ডার করে দেখতে পারেন। ইউ ক্যান সি যে আমি আমার বায়োলজি বইটাতে কি দিয়েছি। আশা করছি বেটার কিছু দিতে পারছি। তো এইখানে যতটুকু জিনিস আছে, এতটুকু জিনিস 8-এর জন্য প্রযোজ্য নাও হইতে পারে। 8 স্টুডেন্ট বেশি পড়তে পারে। তো এটা হইল নিউরনের বর্ণনা, এটা একটু সুন্দর করে দিতে হবে। এখানে আরেকটা শব্দ হচ্ছে সিনেপস। কাকে বলে এই সংজ্ঞাটাও পরীক্ষায় আসবে। একটা স্নায়ুকোষের অ্যাকসন অন্য আর একটা স্নায়ুকোষের ডেনড্রাইটের সাথে মিলিত হওয়ার স্থানকে সিনেপস বলে। এইটাও একটা ভুল কথা। অ্যাকসন ডেনড্রাইট না মিলে অ্যাকসনও মিলতে পারে, অ্যাকসন ডেনড্রাইটও মিলতে পারে, ডেনড্রাইটও মিলতে পারে। মানে একটা নিউরন আর একটা নিউরনের সাথে কানেক্টেড থাকতেই পারে। এটার নামই সিনেপস। এবার একটু দেখাচ্ছি তাহলে সিনেপসের বিষয়টা কি। সিনেপসের বিষয়ে যাওয়ার আগে তোমরা এই আমার লাইনটা একটু মুখস্থ করবা। তো আমি যে এত কথা বললাম এটা তো লিখিত বা লেখা সম্ভব না, বা লিখলে দেরি হবে, এই জন্য আমি আগে একটু লিখে রাখছি। একটা স্টুডেন্টের যেইভাবে লিখলে একটা স্টুডেন্ট ফিল করতে পারবে, আমি ঠিক সেইভাবে টপিক করে লিখে রাখছি। ইউ ক্যান ওয়াচ, টপিক করে লিখে রাখছি। তো এই হইল কোষ দেহ, এটা হচ্ছে নিউরনের বর্ণনা, এই পাঠটুকু পড়তে পারো। আর এটা হচ্ছে নিউরনের কাজ, এটা একটু পড়ে নিও। আচ্ছা, ভালো কথা। তাহলে স্যার এটা কি আসলে? সিনেপস শব্দটাকে কি বলে? সাইনেপস এই শব্দটার জায়গা হচ্ছে কানেক্টিং পয়েন্ট। সোজা বাংলায় সাইনেপস এইটার মানে হচ্ছে কানেক্টিং পয়েন্ট, অর্থাৎ সংযোগস্থল। তার মানে সিনেপস এটাকে বলা হয় হচ্ছে সংযোগস্থল, অর্থাৎ একটা নিউরন আর একটা নিউরনের, দুটি নিউরনের কানেক্টিং পয়েন্ট। সোজা কথা, সাইনাপস হচ্ছে দুটি নিউরনের সংযোগস্থল। দুটি নিউরনের সংযোগস্থলকে সিনেপস বলা হয়। তুমি চাইলে এটাকে সাইনেপসও বলতে পারো, সিনেপসও বলতে পারো, কোনো সমস্যা নাই। তো আমাদের তো একটা ব্রেইন আছে না? সেই ব্রেইন থেকেই তো সব কিছু পরিচালিত হয়। তো ব্রেইনটাই তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট, তাই না? তো এখন এই যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, তো এটাকে এইভাবে চিন্তা করো, এটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। হ্যাঁ, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। তো এটা হচ্ছে কেন্দ্রীয় কি তন্ত্র? স্নায়ুতন্ত্র, অর্থাৎ ব্রেন। তো এটা একটা নিউরন। তো এই নিউরন আর এই নিউরনের মাঝখানে এই যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে সিনেপস। খুব ভালো করে মাথায় রাখবা যে এখানে কোনো ফিজিক্যাল কানেকশন নাই, দুটি নিউরনের মধ্যে সরাসরি কোনো সংযোগ নাই। প্লিজ এটা একটু ভালো করে শুনে রাখো। দুটি নিউরনের
সরাসরি কোনো সংযোগ নাই, দুটি নিউরনের মাঝে সরাসরি কোনো সংযোগ নেই, ডিরেক্ট কোনো সংযোগ নাই। বুঝতে পারছি? ওরা কিন্তু লাগে না, একটা আটা থেকে দূরে থাকে। এখন তুমি যদি এইটার জুম ইন ভার্সন দেখতে চাও যে স্যার এটা আসলে কেমন, তাহলে এটাকে যদি জুম করি তাহলে দেখবা একটা নিউরনের চেহারা শেষে এরকম থাকে, আরেকটা নিউরনের একটা পার্ট এমন থাকে, এমন থাকে। এই যে মাঝখানে যে গ্যাপ আছে না, এই গ্যাপটা কিন্তু থাকে, রিমেম্বার এই গ্যাপ থাকে, ওরা কিন্তু কানেক্টেড না, ওরা কিন্তু একটু গ্যাপ আছে। তো এই নিউরনের এই পাশে কিছু রাসায়নিক পদার্থ থাকে, এই রাসায়নিক পদার্থগুলো সৃষ্টি হয়, এরপরে এখানে পাস হয়, এখানে কেমিক্যাল পাস হয়, এখান থেকে কেমিক্যাল পাস হয়। এটার নাম হচ্ছে নিউরো ট্রান্সমিটার। এটা শব্দটা হচ্ছে নিউরো ট্রান্সমিটার। তো নিউরনের মধ্যে কোনো সরাসরি সংযোগ নাই। তাহলে এই যে ব্রেন আর আমার এখানে হচ্ছে সব অর্গানস, এগুলো কি? এগুলো সব হচ্ছে অর্গান, এগুলো সব অর্গান, চোখ, কান, জিহ্বা, নাক, ত্বক, সব কিছু। আমি চোখ দিয়ে যা দেখি সকল অল অর্গানস, অল অর্গানস। কি কি অর্গানস আছে? আমার আই আছে, আমার টাং আছে, তারপরে হচ্ছে আমার স্কিন আছে, হ্যাঁ, তারপরে আমার ইয়ার আছে, এভরিথিং। এখানে যা কিছু আমি ফিল পাই, এই ফিলগুলা কি নিউরন দিয়ে আসে? এটা সেন্সরি নিউরন দিয়ে আসে, সংবেদী নিউরন। সংবেদী মানে কি? যে সেন্স ক্যারি করে। সংবেদী নিউরন মানে হচ্ছে যে সেন্স ক্যারি করে। আর গরম না ঠান্ডা, সেন্স ক্যারি করে। তাহলে ও বুঝাইলো যে আমার ব্রেনে যে আমি কি টের পাইলাম, আমাকে কেউ ধরলো না বাড়ি মারলো না স্পর্শ করলো, ঠান্ডা দিল না গরম দিল, সব টের পাই, আমি টের পাই এখান দিয়ে। তাহলে এই পর্যন্ত আমার আসতে হবে। আসার পরে এটা আজ্ঞাবাহী নিউরন। শব্দটা কি? শব্দটা হচ্ছে আজ্ঞাবাহী, মানে আজ্ঞা বহন করে, ওকে যা বলা হয় সে করে। আজ্ঞাবাহী নিউরন, এইটার ইংলিশ হচ্ছে মোটর নিউরন। শব্দটা হচ্ছে মোটর নিউরন। এটা ক্যারি করতেছে। তার মানে একটু ফিল করো, একটু ফিল করো। আমি দাঁড়াইলাম, আমার হাতে কোনো একটা কিছু স্পর্শ করানো হলো, ধরো এইটা। এখন এটা আমি ধরলাম, এটা কি ঠান্ডা না গরম, শক্ত না নরম, আমি বুঝবো কেমনে? এটা ধরার পরে একটা সেন্স ক্যারি হয়েছে, এখানকার নিউরনগুলো আমার ব্রেনে আসছে, আমার ব্রেন টের পাইছে যে এটা নরম অথবা এটা শক্ত অথবা এটা গরম অথবা ঠান্ডা, টের পাইছে। এখন এটা যদি ধরে হঠাৎ করে গরম হতো তাহলে আমি ছেড়ে দিতাম, যদি আমি এটা ইচ্ছে করে ফালাইনি, এটা আমি ছেড়ে দিতাম। তো এখন এই যে ছাইরে যে দিতাম কেন? কারণ আমার হাত থেকে এই ফিলিংসটার নাম হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া। প্রতিবর্তী ক্রিয়া। যদি আমি এটা ফিল করার সময় পেয়েছি, কিন্তু প্রতিবর্তী ক্রিয়ায় ফিল করার সময় পাবো না, প্রতিবর্তী ক্রিয়ায় ফিল করার সময় পাবো না। তাহলে এটা হচ্ছে স্নায়ু উদ্দীপনা বহনের প্রবাহ চিত্র। তার মানে স্নায়ু উদ্দীপনা বহনের যে প্রবাহ চিত্র, এই চিত্রের মধ্যে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার লাস্টে এইখানে কি আছে একটু ফিল করো। এটা হচ্ছে অঙ্গ আছে, এই অঙ্গ, আর এইখানে আছে হচ্ছে মস্তিষ্ক। তাইলে এই অঙ্গ স্নায়ু উদ্দীপনা দিয়ে ক্যারি করতেছে, মস্তিষ্ক আবার এটাকে ফেরত দিতেছে। তাইলে এইখানে যে ও ক্যারি করতেছে যে নার্ভ দিয়ে, ওর নাম সংবেদী স্নায়ু, আর ওরের যে রিফ্লেক্স করতেছে এইটার নাম হচ্ছে আজ্ঞাবাহী স্নায়ু। আজ্ঞাবাহী। মন থাকবে? মন থাকবে তোমাদের? তোমাদের মনে থাকবে না তো কার মনে থাকবে? ইউ ক্যান ডু ইট মাই ডিয়ার। তাহলে এখানে কি কি জিনিস আছে? স্নায়ুতন্ত্রের প্রকারভেদে 3 ধরনের জিনিস, 2 ধরনের, অ্যাকচুয়ালি 3 ধরনের। তো একটা হচ্ছে আমার মস্তিষ্ক আছে, মেরুরজ্জু আছে, তার মানে আমার ব্রেইন আছে,
ব্রেইন কিসের মধ্যে আটকানো থাকে? স্কালে সুরক্ষিত থাকে, স্কালে সুরক্ষিত থাকে, স্কালে সুরক্ষিত থাকে। আর এই যে মেরুরজ্জু, এটাকে বলা হয় হচ্ছে স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড, মেরুরজ্জু। এটা 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 সুরক্ষিত থাকে কিসে? এটা মেরুদণ্ডে, কশেরুকার ভিতরে, কশেরুকার ভেতরে, কশেরুকার ভেতরে সুরক্ষিত থাকে, সুরক্ষিত থাকে। স্পাইনাল কর্ড, স্পাইন মানে হচ্ছে মূলদণ্ড, কর্ড মানে হচ্ছে দ্বারা, দ্বারা মানে হচ্ছে শক্ত অংশ। এই যে কর্ড শব্দটা, এটা দ্বারা মোটামুটি শক্ত অংশকে বোঝানো হয়, মোটামুটি শক্ত, কর্ড শক্ত। তো মেরুরজ্জুটা এটা দড়ির মতো, শক্ত দড়ির মতো। তো প্রান্তীয় স্বয়ংক্রিয় এটা আছে, প্রান্তীয় মানে শর্ট ফর্ম পেরিফেরাল নার্ভাস সিস্টেম, আর স্বয়ংক্রিয় হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম, যেটা এমনি এমনি হবে, অটোনমিক নার্ভাস সিস্টেমটা এমনি এমনি হবে। এরপর এমসিকিউ দেখো কি কি আসে পরীক্ষায়। নিউরনে কি থাকে না? ইজি কোয়েশ্চেন। নিউরনে কি থাকে না বলো? নিউরনে কি থাকে না? নিউরনে কি থাকে না? সেন্ট্রিওল থাকে না। পরেরটা, কোষদেহ থেকে উৎপন্ন লম্বা সুতার মতো অংশ, অবশ্যই এটার নাম অ্যাক্সন। হ্যাঁ, এটা মায়ালিন শীথ হবে, মায়ালিন শীথ। এই বানানটা হচ্ছে SHEA, শীথ। শীথ শব্দটার মানে হচ্ছে আবরণ। মায়ালিন, মায়ালিন এই শব্দটা যখনই মনে করবা, এইটা হচ্ছে চর্বিময়। সাইন্যাপস শব্দটা হচ্ছে সাইন্যাপস, সংযোগস্থল, সংযোগস্থল মনে থাকবে। আর ডেনড্রন এক বচনে, শাখা প্রশাখা। ডেনড্রন মানে হচ্ছে ব্রাঞ্চ, শাখা সমূহ, শাখা সমূহ। চিত্রের কোন অংশের সাথে যেটি অপর নিউরনের সাথে যুক্ত থাকে? অবশ্যই এটা সব অংশের সাথে যুক্ত থাকে। এটা ভুল বলছে, এখানে ছবিটা সব কিছুর সাথে যুক্ত থাকে। কারণ তোমরা যখন সামনে যাবা তখন পড়বা এক্সোসোমাটিক নিউরন, তারপরে হচ্ছে এক্সোডেনড্রাইটিক নিউরন, সামনে পড়বা হচ্ছে এক্সোটিক নিউরন, হ্যাঁ, ডেনড্রোডেনড্রাইটিক নিউরন, ডেনড্রোডেনড্রাইটিক নিউরন। সামনে তোমরা এগুলো পাবা। এটা আমি এমনি তোমাদেরকে জানালাম। তো এটা আপাতত তুমি পড়ে রাখো, যেটা এই অংশের সাথে যুক্ত থাকে, এই অংশের সাহায্যে। চিত্রের কোন অংশের সাহায্যে কোষটি অপর নিউরনের সাথে যুক্ত থাকে? চিত্রের এই অংশের সাহায্যে, অথবা ডি অংশ দিয়ে হইতে পারে। মানে এটার উত্তর এইটা হইতে পারে, কোনো সমস্যা নাই, ডেনড্রেট দিয়ে যুক্ত থাকতে পারে। বোথ আর কারেক্ট, কেউ স্বীকার করুক আর না করুক, বোথ আর কারেক্ট। কারণ এটাও ডেনড্রন, এটাও ডেনড্রন। চিত্রের বি অংশটির আকৃতি, বি কি? নিউক্লিয়াস, গোলাকার, ডিম্বাকার, তারকাকার। দুই প্রকার আবার কি? নিউক্লিয়াস আবার দুই প্রকার কি? না, মোটেও এটা কোনো কথা না। এটা কোষ আবরণী সাইটোপ্লাজম নিউক্লিয়াস দ্বারা গঠিত, গোলাকার, ডিম্বাকার, তারকাকার, তিনটা এই দুইটাই হইতে পারে। তাহলে রাইট অ্যান্সার এই দুইটা, কোনো সমস্যা নেই। রাইট অ্যান্সার এই দুইটা। মানুষের মস্তিষ্কের কয়টা অংশ? এবার চলে আসি ব্রেইনে। উফ, গুরু মস্তিষ্ক। গুরু মস্তিষ্কর আরেক নাম হচ্ছে অগ্র মস্তিষ্ক। গুরু মস্তিষ্কের আরেক নাম হচ্ছে অগ্র। এইটাই হচ্ছে আসল খেলা, এইটাই আসল খেলা। এই যে অগ্র মস্তিষ্ক, এটা আমি ইন্টারমিডিয়েটের বই থেকে নিছি, তোমাদের এখন দরকার নেই, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। সেরিব্রাম, এগুলো যে অগ্র, মধ্য, পশ্চাৎ, তাই একটু দেখো, আর দরকার নাই। অগ্র মস্তিষ্ক এটা হচ্ছে মধ্য মস্তিষ্ক, এটাকে মিড ব্রেইন বলে। তোমাদের বইয়ের মধ্যে এটা খুব একটা দেওয়া নাই, তোমরা সামনে গিয়ে পড়বে। মিড ব্রেইন মানে মাঝখানের অংশ, ফোর ব্রেইন মানে সামনের অংশ। আর পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক, এটাকে বলা হয় হাইন্ড ব্রেইন। শব্দটা কি? হাইন্ড ব্রেইন, পশ্চাৎ মস্তিষ্ক। তো এইগুলোর প্রত্যেকটার আবার পার্ট আছে। গরু মস্তিষ্কের পার্ট হচ্ছে তিনটা, এটা একটু মাথায় রাখো। গরু মস্তিষ্কের পার্ট হচ্ছে তিনটা, আল্লাহর ওয়াস্তে মাথায় রাখো। কি কি? এক নাম্বার সেরিব্রাম,
খুব ভালো করে একটু মনে রাখো। সেরিব্রাম, 2 থ্যালামাস, 3 হাইপোথ্যালামাস। সেরিব্রাম, থ্যালামাস, আরেকটা হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপো, বায়োলজিতে যখন এই শব্দটা পাবা, হাইপো এই শব্দটার মানে হইল নিচে। হাইপো শব্দের মানে কি? নিচে। মধ্য মস্তিষ্কের অংশগুলো তোমাদের জন্য জটিল লাগবে, এমনি শুনে রাখো। কর্পোরা কোয়াড্রিজেমিনা, সেরিব্রাল অ্যাকুইডাক্ট, সেরিব্রাল পেডাঙ্কল। এটা তোমার এখন পড়ার দরকার নাই, শুধু শুনে রাখছো যে এরকম কিছু একটা আছে। আর পশ্চাৎ মস্তিষ্কের পার্ট হচ্ছে সেরিবেলাম 1 নাম্বার, সেরিবেলাম 2 নাম্বার, পন্স 3 নাম্বার, মেডুলা অবলঙ্গাটা, মেডুলা অবলঙ্গাটা। এটা এখন এই মস্তিষ্কগুলার প্রত্যেকটার যে ফাংশন, দিস ইজ সিনসিয়ারলি ইম্পর্টেন্ট। আমি এখানে যা লিখে দিছি তাই পড়বা, খালি এই চারটা পড়বা। যে ওর মস্তিষ্কের সবচেয়ে বড় এবং প্রধান অংশ কোনটা? মস্তিষ্কের সবচেয়ে বড় এবং প্রধান অংশ হলো অগ্র মস্তিষ্ক। ভালো করে এই চারটা পড়ো, ভালো করে এই চারটা পড়ো। তাহলে ওর 2 ভাগে বিভক্ত, ডান ও বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার। হেমিস্ফিয়ার মানে কি? হেমি মানে অর্ধক, স্ফিয়ার মানে গোল। হেমি শব্দটার মানে হইল অর্ধেক, হেমি এই শব্দটার মানে হইল হাফ। আর স্ফিয়ার এই শব্দের মানে হচ্ছে গোলক, অর্ধগোলক। তো এই পাশে অর্ধেক গোলক, এই পাশে অর্ধেক গোলক। হ্যাঁ, মন থাকবে? আমার কথা কি বুঝছো? ক্লিয়ার? ধূসর রঙের কেন? বাইরের অংশটা কর্ডিক পদার্থ, এই জন্য এটাকে গ্রে বলা হয়। গ্রে মানে হচ্ছে ধূসর। আর স্পাইনাল কর্ডেরটা হবে উল্টা। আর ভিতরেরটা হচ্ছে, ভিতরে নিউরন থাকে, তো এই জন্য এটাকে বলা হয় হোয়াইট ম্যাটার। এখন লাগবে না। কাজ কি? দৃষ্টি, শ্রবণ, চিন্তা, স্মৃতি, অনুভূতি, বুদ্ধি, ইচ্ছা নিয়ন্ত্রণ, সব। মধ্য মস্তিষ্কের পার্ট হালকা একটু বলছে। আর পশ্চাৎ মস্তিষ্ক যেটা, পশ্চাৎ, এটার পার্ট হচ্ছে 3টা। এই 3টা পার্ট একটু ভালো মতো পড়া লাগবে। এবার আমি দেখাচ্ছি কি কি পড়া লাগবে। দয়া কইরা অগ্র মস্তিষ্ক, এটাকে ইংলিশে বলা হয় ফোর ব্রেইন। এটা আরেকটা নাম আছে, এটা এমনি তোমাদেরকে দিয়ে রাখি, প্রোসেনসেফালন। এটা হচ্ছে মধ্য মস্তিষ্ক। হ্যাঁ, প্রোসেনসেফালন। মধ্য মস্তিষ্ক হচ্ছে মিডসেফালন, এটা হচ্ছে রম্বেনসেফালন। মধ্য মস্তিষ্কের নামটা হঠাৎ করে ভুলে গেলাম। এটা মিড ব্রেইন তো বলেই, মিড ব্রেইন দরকার নাই। আর এটা হচ্ছে হাইন্ড ব্রেইন, এটাকে বলা হয় রম্বেনসেফালন। দরকার নাই, এমনি লিখে দিলাম। কাজ মুখস্থ করবা 100%, 100% এই কাজ মুখস্থ করবা। কোন ব্রেইনের কি কাজ, পুরাটা মুখস্থ করবা। এটা হচ্ছে মেরুরজ্জু হচ্ছে যেটাকে বলা হয় স্পাইনাল কর্ড। অ্যারাউন্ড 45 সেন্টিমিটার লং হইতে পারে, 18 ইঞ্চি লং হইতে পারে। বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে এই যে মানুষের মস্তিষ্ক, এখানে এই যে পেছনে যে প্রশস্ত অংশ দিয়ে এই সামনের দিকে আগাইতে থাকবে, এইটার নাম হচ্ছে স্পাইনাল কর্ড। তো এইখানে মানুষের যে ব্রেইনের গ্রে ম্যাটার তো এখানে দিতে পারলাম না, তো এই জায়গাটার মধ্যে থাকে হচ্ছে কর্পাস ক্যালোসাম। হ্যাঁ, কর্পাস ক্যালোসাম। তো এইখানে ছোট্ট একটা গ্রন্থি আছে, পিটুইটারি গ্রন্থি। এর পরেরটা হচ্ছে থ্যালামাস, তার নিচেরটা হচ্ছে হাইপোথ্যালামাস। এইটাকে তুমি ধরো সেরিবেলাম, পন্স, আর এই যে সোজা যে অংশটা নিচে নেমে গেল, এটা হচ্ছে মেডুলা অবলঙ্গাটা।
এবং এইটা মানুষের যে মেরুদণ্ড আছে, মানে মানুষের যে মেরুদণ্ড, সে ফর এক্সাম্পল আমি তোমাদেরকে একটু দেখাই হালকা করে, যে ধরো ভার্টিব্রাল কলাম একটু তোমাদেরকে দেখাই, তাহলে কেমন হবে, তাহলে আন্দাজ করতে পারবা। ভার্টিব্রাল কলাম, তাহলে এটা দেখবা কেমনে মেরুদণ্ডটা, মানুষের মেরুদণ্ডটা অ্যাবসলিউটলি এই যে ধরো এই যে এটার মতো, তাহলে একটু সুন্দর করে বুঝতে পারবা। এমনি একটু দেখাই জাস্ট ভিজুয়ালাইজ করার জন্য। এই যে মানুষের মাথাটা না, তো অ্যাকচুয়ালি ও যেরকম হাসি দিয়ে রাখছে বিষয়টা এমনই, এই যে মানুষের মাথা। তো এখন এই যে মাথা, এই যে দাঁত, 32টা দাঁত পড়াবো আমি সামনে তোমাদের ক্লাস 9-এর কোর্সে, ক্লাস 9-এর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আমি পড়াই ইনশাআল্লাহ। তোমাদের মধ্যে যারা আমাদের কোর্সে আসবা, আর আমি ওয়েলকাম করতেছি, আমি তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ইনশাআল্লাহ পড়াবো। আমার সাথে শাওন স্যারও আছে, আখতারুজ্জামান রাসেল স্যারও আছে, ওনারাও পড়াবে। আমি মূলত ফিজিক্সটা 9-10-এ মানে বেশি পড়াই, বায়োলজিটাও পড়াই। সো দেখা হবে তোমাদের সাথে। এই যে এইটা হচ্ছে মানুষের মেরুদণ্ড, এবং এই যে মাথার এখান থেকে যে স্টার্ট হইল না, এই যে মাথার এখান থেকে যে স্টার্ট হয়েছে, এই যে ছিদ্রটা, এই যে ছিদ্র, এই ছিদ্র দিয়ে স্পাইনাল কর্ড এভাবে সুরক্ষিত থাকে। তো ধরো আমি যদি হালকা একটা সার্চ দিতাম স্পাইনাল কর্ডের, হ্যাঁ হালকা একটা সার্চ দিতাম, সে ফর এক্সাম্পল আমি লিখলাম হচ্ছে স্পাইনাল কর্ড, তাইলে দেখো স্পাইনাল কর্ড, তাইলে তুমি দেখতে পাবা ও দেখতে একটু প্রজাপতির মতো। এটা কেমনে বুঝাবো? স্পাইনাল কর্ড মানুষের যে মেরুদণ্ডটা আছে, মেরুদণ্ডের একটা হাড্ডিকে কশেরুকা বলে। তো কশেরুকা দেখতে অ্যাকচুয়ালি এরকম, এটা মেরুদণ্ডের একটা হাড্ডি, হ্যাঁ মেরুদণ্ডের হাড্ডি। তো এটা হচ্ছে মেরুদণ্ডের বডি, এটাকে সেন্ট্রাম বলে। এবং এই যে ছিদ্রটা না, এই ছিদ্রটা দিয়ে এই যে স্পাইনাল কর্ডটা ঢোকে, এবং এই যে স্পাইনাল কর্ড, ওর চেহারাটা দেখো, এটা ইম্পর্টেন্ট, এটা প্লিজ দেখো, এটা কিন্তু স্পাইনাল কর্ড, হ্যাঁ। এবং স্পাইনাল কর্ডের চেহারাটা এরকমই, এই যে এইখানে যে আউট লেয়ারটা দেখতেছো ও এইরকমই, এবং দেখতে প্রজাপতির মতো না? ঠিক এই ফিগারটা আমার লাগবে একটু পরে প্রতিবর্তী ক্রিয়া বোঝানোর জন্য লাগবে। ক্লিয়ার? আচ্ছা, এই হইল মোটামুটি স্পাইনাল কর্ডের আউটলুক। বাইরের থেকে দেখতে এমন, এই যে এটা হচ্ছে আমার মেরুদণ্ড, এই যে পিছনের যে মেরুদণ্ডটা আছে এইটা, এবং এই মেরুদণ্ডের ভিতর দিয়ে এইটা যে গেছে, এটা হচ্ছে স্পাইনাল কর্ড। এখন কথা হলো স্যার এই যে স্পাইনাল কর্ড তো এখানে, এই যে এটা হচ্ছে স্পাইনাল কর্ড, তাহলে এইটা স্পাইনাল কর্ড কিসের মধ্যে সুরক্ষিত? কিসের মধ্যে? মেরুদণ্ডের ভিতরে, কশেরুকার ভিতরে সুরক্ষিত। তাহলে লাইনটা আমি কি লিখব? কশেরুকার ভেতরে সুরক্ষিত, বুঝতে পারছি? এবং সকল স্নায়ু এখান থেকে ক্যারি হয়েছে। ফাইন। এবার যদি আমি মেরুরজ্জুর পরে মানবদেহের প্রতিবর্তী চক্রটা বোঝার চেষ্টা করি, একটু আগে আমি যে ছবিটা দেখলাম না, ওই ছবিটার দিকে তাকাও। একটু আগে আমি যে ছবিটা দেখাইলাম, ওই ছবিটার দিকে তাকাও। তো বিষয়টা কেমনে দাঁড়াবে? বিষয়টা এরকম, হ্যাঁ। তো এটাকে যদি আমি একটু প্রজাপতির মতো আঁকানোর চেষ্টা করি, এই হচ্ছে আমার স্পাইনাল কর্ড। এই স্পাইনাল কর্ডের মধ্যে এখন খেলা হবে, ব্রেন পর্যন্ত যাবে না। আমরা যখন প্রতিবর্তী ক্রিয়া বলি, প্রতিবর্তী চক্র বলি, এটাকে ইংলিশে বলা হচ্ছে রিফ্লেক্স অ্যাকশন। কি অ্যাকশন? রিফ্লেক্স অ্যাকশন। কি অ্যাকশন? রিফ্লেক্স অ্যাকশন। হঠাৎ করে ধরো বডির কোনো একটা জায়গা থেকে বাইরে থেকে একটা রেসপন্স আসছে, বাইরে থেকে একটা রেসপন্স আসলো, এটা হলো আমার মাসেল, আমার অঙ্গ। এই রেসপন্স ক্যারি হবে কি দিয়া? এই রেসপন্স ক্যারি হবে
স্পাইনাল কর্ডে, ব্রেন পর্যন্ত যাবে না। এই যে ক্যারি হবে এটার নাম হচ্ছে সেন্সরি নিউরন। সেন্সরি নিউরন মানে সংবেদী স্নায়ু। এটার বাংলা কি? সংবেদী স্নায়ু। তো এইটা যখন পরস্পরের সাথে কানেক্টেড হবে, ও যখন কানেক্টেড হবে অর্থাৎ এই স্নায়ুটা কানেক্টেড হবে, তখন এইটার নাম হচ্ছে রিলে নিউরন। এটা তোমরা সামনে গেলে পড়বা, কিন্তু তোমাদের এখন এটা জানা দরকার। রিলে নিউরন, নিউরন অর্থাৎ এই স্নায়ুটার সাথে এই স্নায়ুটা কানেক্টেড। এরপর ঠিক সেম এই অঙ্গ যখন অ্যাকশন দিবে তখন এই অঙ্গ পর্যন্ত একটা স্নায়ু উদ্দীপনা ও ক্যারি করে নিয়ে আসবে। এবার এইটার রিফ্লেক্স অ্যাকশন ও ফিরায় দিবে, এবং ও যেটা ক্যারি করবে এটার নাম হচ্ছে মোটর নিউরন। এইটার নাম হচ্ছে মোটর নিউরন, মোটর নিউরন। এবং ব্রেইন এটাকে কোনোভাবে মানে স্টাডি করার সময় পাবে না। হঠাৎ করে কোনো একটা কাজ করতেছি, কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ করতেছি, বডির মধ্যে কোনো একটা রিফ্লেক্স অ্যাকশন হবে, মানে কিছু একটা হবে, আমি একটা রেসপন্স করে উঠবো, আমি টের পাবো না। ধরো অনেকে আসে না, চুপচাপ করে কোনো কিছু মনে মনে ভাবতেছে, পিছন থেকে কেউ একজন বলে উঠলো হাও, কিছু একটা বললো, তখন আমি ঘুরে একটা যে কোনো কিছু চিন্তা করে ভাবনার আগে, যে কোনো কিছু চিন্তা ভাবনা করার আগেই যে আমার অ্যাকশনটা চলে আসে, এটার নামই হচ্ছে রিফ্লেক্স। রিফ্লেক্সের কথা মানে হচ্ছে ইনস্ট্যান্ট রিয়াকশন। ইনস্ট্যান্ট রিয়াকশন এটার নাম হচ্ছে রিফ্লেক্স অ্যাকশন। তো এইটা কি হবে? মাসেল। এইটাও হচ্ছে অঙ্গ, এইটাও হচ্ছে অঙ্গ, তাহলে এটা কি হবে? ক্রিয়া হইল। ঠিক এখানে কি হবে? প্রতিক্রিয়া হবে, প্রতিক্রিয়া হবে। এটার নাম রিফ্লেক্স অ্যাকশন। বিষয়টা সহজ না? অনেক সোজা। এমসিকিউ। সমগ্র স্নায়ুতন্ত্রের চালককে, সমগ্র স্নায়ুতন্ত্রের চালক মস্তিষ্ক, ব্রেইন। তো যে হৃৎপিণ্ড এটা এটা বৃক্ক হবে। শব্দটা হচ্ছে বৃক্ক। তাহলে এটা কিসের হৃৎপিণ্ড? রক্ত সঞ্চালনের অঙ্গ, রক্ত সঞ্চালনের অঙ্গ। হ্যাঁ, পারো তোমরা এটা। বৃক্ক হচ্ছে রেচনতন্ত্রের একক, বৃক্ক হচ্ছে রেচনতন্ত্রের একক। মানুষের মস্তিষ্কের প্রধান অংশ কয়টা? 3টা। মানুষের মস্তিষ্কের প্রধান অংশ 3টা। কি কি? অগ্র, মধ্য, পশ্চাৎ। তাহলে এটা হচ্ছে অগ্র, মধ্য, পশ্চাৎ। মস্তিষ্ক আবরণ সৃষ্টিকারী পদার্থের নাম, এটা পর্দার নাম। এটা একটু মজার জিনিস, তোমাদের একটু পড়ানো দরকার। এটা হচ্ছে মেনিনজেস, মেনিনজেস। হ্যাঁ, আচ্ছা, বায়োলজিতে পেরি এই শব্দের মানে হচ্ছে চারপাশে, চারপাশে। এটা একটু প্লিজ মাথায় রাখবা। পেরিকার্ডিয়াম, কার্ডিয়া এই শব্দের মানে হচ্ছে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড। পালমো এই শব্দের মানে হচ্ছে ফুসফুস। তারপর রেনাল, রেনাল এই শব্দটার মানে হচ্ছে বৃক্ক। ডার্ম এই শব্দটার মানে হচ্ছে ত্বক। তাহলে এই যে পেরিকার্ডিয়াম, এটা কিসের? পেরিকার্ডিয়াম, ক্যাপসুল আর প্লুরা। তাহলে পেরিকার্ডিয়াম হচ্ছে হৃৎপিণ্ডের আবরণ, হৃৎপিণ্ডের আবরণ, মন থাকবে। আর ক্যাপসুল হচ্ছে বৃক্কের আবরণ, যদি এটাকে রেনাল ক্যাপসুল বলা হয়। ক্যাপসুল এই শব্দটার ইউজুয়াল মিনিং হচ্ছে আবরণ, এটাকে ইংলিশে ক্যাপসিউল বলে। আর প্লিউরা, প্লিউরা এইটা হচ্ছে ফুসফুসের আবরণ, ফুসফুসের আবরণ। তাহলে প্লিউরা, প্লিউরা ফুসফুসের আবরণ।
দেহের ভারসাম্য রক্ষা করে কোনটা? ও এইবার তোমাদেরকে একটু দেখাইতে হবে, নাহলে মজা হচ্ছে না। এইবার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, মাথা নষ্ট। এই জায়গাটা খুবই 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 মজার জিনিস। এটার নাম কি? অগ্র মস্তিষ্ক। এখানে তাকায় দেখো, এখানে এমসিকিউ কি কি আছে? দর্শন, শ্রবণ, ঘ্রাণ, চিন্তা, চেতনা, স্মৃতি, জ্ঞান, বুদ্ধি, বিবেক, পেশি চালনায় ক্রিয়াকেন্দ্র গুরু মস্তিষ্কে অবস্থিত। এই যে পেশি চালনার ক্রিয়াকেন্দ্র, এটা তোমাদের জেএসসি পরীক্ষায় এমসিকিউতে আসবে। পেশি চালনার ক্রিয়াকেন্দ্র কোনটা? এটা হচ্ছে গুরু মস্তিষ্ক। আচ্ছা, তারপর দেখো ক্রোধ, এটা হচ্ছে থ্যালামাস, হাইপোথ্যালামাস। থ্যালামাসের নিচে যে শব্দটা, সেইটার নাম হচ্ছে হাইপোথ্যালামাস। তোমরা হাইপো লেখার সময় এখানে লিখবা হচ্ছে নিচে, হাইপো লেখার সময় কি লিখবা? নিচে, হাইপো লেখার সময় নিচে। ওকে, এরপর তাকায় দেখো এই যে একটা কথা, মধ্য মস্তিষ্ক। তো মধ্য মস্তিষ্ক কিসের সাথে? দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তির সাথে সম্পর্ক। আচ্ছা, ভালো কথা। পশ্চাৎ মস্তিষ্ক বা লঘু মস্তিষ্ক, এটা হচ্ছে কথা বলা ও চলাফেরা নিয়ন্ত্রণ করে। কোনো কথা নাই, পরীক্ষায় আসবে এটা। সেরিবেলামের ক্ষেত্রে দুইটা পার্ট আছে, পন্স আর মেডুলা অবলঙ্গাটা। তাইলে তোমাদেরকে যদি একটু দেখাই, এখানে তো লাইনটা এরকম ভাবে নাই, তাই না? ধূসর পদার্থ, গ্রে ম্যাটার। স্নায়ুতন্ত্রের রং কেমন? স্নায়ুতন্ত্রের রং হইল সাদা। আচ্ছা, তাইলে তোমাদের যদি বলি কোথা থেকে প্রশ্ন আসবে, এমসিকিউ দাগাইছো হৃদস্পন্দন না, এরকম করে পুরাটা এই যে ফিগার এখানে যা আঁকাইছে, তোমরা চাইলে এই ফিগারটা আঁকাইতে পারো। তোমাদের স্কুলের টিচার আবার মাইন্ড করবে, তোমরা এই ফিগারটা আঁকাইতে পারো। আমি যেটা আঁকাইছি এইটাই। এই যে দেখো প্রজাপতির মতো যে অংশটা, এখানে আছে না একটা প্রজাপতির মতো অংশ। তোমরা অনেকে জিজ্ঞেস করো যে এটা এইভাবে কেন আঁকাইছে। এই যে এটা হচ্ছে ওই ফিগারটা যেটা আমি দেখাইছি। পারবা ব্যাখ্যা পারবা, এই ব্যাখ্যা পরীক্ষায় কনফার্ম পরীক্ষায় আসবে। তাহলে এই যে দেহের ভারসাম্য রক্ষা করা, এটা এই গুরু মস্তিষ্কের কাজ। ভারসাম্য, হ্যাঁ। আচ্ছা, মস্তিষ্কের নিচের অংশ কোনটা? পন্স আর মেডুলা অবলঙ্গাটা। মানে মেডুলা অবলঙ্গাটা মস্তিষ্কের নিচের অংশ তো দুইটাই হয়। তো পন্সের পর মেডুলা, তাহলে উচিত হচ্ছে মস্তিষ্কের নিচে মেডুলা, পন্স হবে না। এটা হচ্ছে রেচনতন্ত্র। সবচেয়ে মজার জিনিস, সহজ জিনিস। রেচন শব্দটার মানে হইল বিপাকের ফলে সৃষ্ট নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ বাইরে নিষ্কাশন প্রক্রিয়া, এটার নাম হচ্ছে রেচনতন্ত্র। রেচনতন্ত্রের কি আছে? দুইটা কিডনি আছে। এই হইল কিডনি। তো এখান থেকে যেটা বাইর হয়, হ্যাঁ, এখান থেকে। এখন আমি কিডনি ড্রয়িং করতে চাই না, তোমরা 9-এ ওইটা একটু ড্রয়িং করবা, হ্যাঁ। তারপরে এই জায়গা দিয়ে হচ্ছে রেনাল আর্টারি, রেনাল ভেন ঢুকবে, এই হচ্ছে কিডনি। তো কিডনি থেকে যেটা বের হয়, এটার নাম হইল ইউরেটার। আর কিডনি থেকে যে সকল পদার্থ বাইরে বের হয়ে যায়, সেগুলো কি? সেগুলো হচ্ছে ইউরিয়া, হ্যাঁ, সেগুলো হচ্ছে ইউরিয়া। 2 হচ্ছে ইউরিক অ্যাসিড। কি অ্যাসিড? ইউরিক অ্যাসিড। আর 3 নাম্বার হচ্ছে ক্রিয়েটিনিন। 3 নাম্বার হচ্ছে ক্রিয়েটিনিন। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন। এরা হচ্ছে বিপাকের ফলে সৃষ্ট বজ্র পদার্থ। এগুলা বডি থেকে বাইর করে দিতে হবে।
তাহলে আমাদের বডিতে কয়টা বৃক্ক? 2টা। তারপরে বৃক্কীয় শিরা বা ধমনী কয়টা? 2টা। ইউরেটার 2টা। মূত্রথলি 1টা। মূত্রনালী 1টা। স্ত্রী দেহে মূত্রনালী একরকম আর পুরুষ দেহে মূত্রনালী আর একরকম, দৈর্ঘ্যের পার্থক্যটা আছে। এটা হচ্ছে রেচনতন্ত্রের কিছু কথা লিখে রাখছি, একটু রিডিং দিবা বোঝার জন্য রিডিং দিবা। রেচনের কাজ কি, রেচনের প্রক্রিয়ার উপকারিতা কি, রেচন অঙ্গ কি। তো আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, ধরো এই হচ্ছে কিডনি, তো এই হচ্ছে কিডনি, যেই ধমনী কিডনির ভিতরে রক্ত সরবরাহ করে তার নাম রেনাল আর্টারি, বৃক্কীয় ধমনী। আর যে শিরা রক্তটাকে নিয়ে আসে তার নাম হচ্ছে বৃক্কীয় শিরা। আর লাস্টে যেটা বের হয় এটার নাম হচ্ছে ইউরেটার। যদি এটা ওইখান থেকে সৃষ্টি হয় না, আরও ভিতর থেকে হবে, এই চিত্রটা একটু ভুল হবে যদি আমি এটা এমনি দিই। সে ফর এক্সাম্পল এইটাকে আরেকটু ড্রয়িং করে কাটতে হবে। তাইলে ধরো যে আমি ওকে দিলাম ভিতরে, হ্যাঁ, তাইলে পরে ওর যে এখানে দিলাম ওই জায়গাটা থেকে, ওইখান থেকে, মানে এখানে একটা পেলভিস থাকে, এই পেলভিস থেকে এটার সৃষ্টিটা হবে, পেলভিস থেকে হবে। তাহলে এখান থেকে যেটা হয় এটার নাম হচ্ছে ইউরেটার। তাহলে বৃক্কের ভিতরে রক্ত ঢোকায়, এটার নাম হচ্ছে রেনাল আর্টারি। শব্দটা হচ্ছে রেনাল আর্টারি। তাহলে আমাদের বাড়িতে রক্ত বিশোধন হচ্ছে, তাহলে এখানে ব্লাড পিউরিফাই হচ্ছে, হ্যাঁ, পিউরিফাই হচ্ছে। আর যেটা দিয়ে ব্লাডটা বের হয়ে গেল এটার নাম হচ্ছে রেনাল ভেইন বা বৃক্কীয় শিরা, ভেইন মানে শিরা। আর যেটা দিয়ে মূত্র ক্যারি হচ্ছে এটার নাম ইউরেটার, এটার নাম হচ্ছে ইউরেটার। বুঝতে পারলাম? এই হইল পড়া। লাস্টের দিকে দেখো ঘর্ম বা ঘাম নিয়ে কিছু আছে, সোয়েট গ্ল্যান্ড। সোয়েট মানে হচ্ছে ঘাম, সোয়েট মানে হচ্ছে ঘাম। কিছু কথার্থ আছে, কথাবার্তা, এটা ইউজুয়াল কথা, আমি বলতে চাই না। মূত্র নিয়ে কিছু কথা আছে, একটু পৈরো। মূত্র নিয়ে কথা বললে আসলে শেষ হবে না। ইউরিন, এটা কালার হচ্ছে হালকা হলুদাভ, এইটার কালার হচ্ছে হালকা হলুদাভ। কেন? কারণ এখানে ইউরোক্রোম নামক একটা পদার্থ আছে, ইউরোক্রোম, হ্যাঁ। আর মূত্র একটু ঝাঁঝালো না, ওটার মধ্যে ইউরো নোট থাকে। আর মূত্রের যে পিএইচ, এটা তোমরা এখন পারবা না, এটা 6 to 7 এর মধ্যে ঘোরাঘুরি করে। মূত্র অম্লীয় হইতে পারে, ক্ষারীয় হইতে পারে, পরে হবে এগুলো। আপাতত এটা একটু মাথায় রাখো যে মূত্র থেকে যেগুলো বাইর হয় তার নাম হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড। তো যা পড়াইলাম আমি এতক্ষণ, এর মধ্যে পরীক্ষায় আসবে কোন দূষিত পদ্ধতিটি? ফুসফুসের মাধ্যমে। তাহলে এখানে বুঝাইতে হবে আমাদের রেচন অঙ্গ যদি আমি চিন্তা করি, তাইলে আমার রেচন অঙ্গের মধ্যে 1 বৃক্ক, 2 ত্বক, 3 ফুসফুস। তাহলে বৃক্ক থেকে যেটা বাইর হয় সেটা কি? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন। ত্বক থেকে যেটা বাইর হয় সেটা হচ্ছে ঘাম। আর ফুসফুস থেকে যেটা বাইর হয় সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে ত্বক থেকে যেটা বাইর হয় সেটা হচ্ছে ঘাম। আর এখান থেকে যেটা বাইর হবে সেটা হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড। তাহলে এখান থেকে কোনটা বেরোচ্ছে? কার্বন ডাই অক্সাইড। মানবদেহের প্রধান রেচনাঙ্গ কোনটা? বৃক্ক। এখানে বানানটা একটু ভুল হয়েছে, এটা হচ্ছে বৃক্ক। এটা তোমরাও জানো, আমিও জানি। আমাদের নিঃশ্বাসের সময় বায়ুতে একটা সেন্সিটিভ ব্যাপার। এখানে দেখো এক জায়গায় একটা লাইন আছে, এই লাইনটারে পড়ো তোমরা। নিঃশ্বাসের বায়ুতে শতকরা 4 ভাগ কার্বন ডাইঅক্সাইড থাকে। কয় ভাগ? 4 ভাগ। কয় ভাগ? 4 ভাগ। সব পড়ায় দিলাম।
ওকে, এখন তুমি বলতে পারো যে স্যার এমসিকিউ তো পারতেছি স্যার, সিকিউ স্যার আসতেছি, সিকিউতে আসতেছি। কোনটিকে মূত্র উৎপাদনের কারখানা বলা হয়? মূত্র উৎপাদনের কারখানা কি? এটা আবার ইংলিশ আসছে। মূত্র উৎপাদনের কারখানা নাকি মাথা? ইন্না নিল্লা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা বৃক্ক। সেম কোয়েশ্চেন, কাছাকাছি একটা বৃক্ক দিয়ে আসছে আর একটা কিডনি দিয়ে আসছে। কি কিউট কোয়েশ্চেন। তো আমরা কিছু জানবো, যে ওয়ার্ডগুলো আমি উচ্চারণ করেছি এগুলা সব লিখে দিছি। তোমরা যারা আমার এই স্লাইড ডাউনলোড করবা, তোমরা প্রিন্ট করলে পুরোটা কালো আসবে, প্রিন্ট করো না। আমি ব্ল্যাকে পড়াই তো, এগুলো প্রিন্ট করো না। ব্ল্যাকে এটা প্রিন্ট করলে পুরোটা কালো হয়ে আসবে, কালি অনেক অপচয় হবে। এগুলো জাস্ট তুমি নিজে লিখবা, তোমার নিজের লেখার জন্য আমি দিয়েছি। এগুলো একটু ভালো মতো পড়বা, প্রত্যেকটা জিনিস পড়বা, এবং তোমাদের বৃত্তি পরীক্ষায়, বার্ষিক পরীক্ষায় যেইভাবে প্রশ্ন আসবে ঠিক সেইভাবে সিকিউর ক আমি এখানে দিয়ে রাখছি। এগুলো ঠাড়া মুখস্থ করবা, বুঝা বুঝা পড়বা। প্রত্যেকটা সিকিউর ক আমি এখানে দিছি, সিকিউর খ দিয়ে রাখছি আমি। প্রত্যেকটা সিকিউর খ, মানে এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা নাই আমার হিসাবে। তো তুমি বলবা স্যার আমি লিখবো কেমনে? এই যে লিখবে এইভাবে। তার মানে তোমাকে বুঝতে হবে যে আমি স্যার সিকিউ মানে ক্রিয়েটিভ কোয়েশ্চেন লিখবো কিভাবে? তুমি জানো তোমার প্রথম প্রশ্নটা জ্ঞানমূলক, তো এইটা যে জ্ঞানমূলক ডাইরেক্ট মুখস্থ দিবা। খ এটা 2 প্যারা লিখবা, বা 1 প্যারা লিখতে পারো, অ্যাট লিস্ট 7 থেকে 8 লাইন লিখবা, 2 খণ্ডে লিখবা, 2 খণ্ডে। যখন গ আসবে এটা কমসে কম 2 পেজ যাবা, লিখে 2 পেজ যাবা, 4 থেকে 5 খণ্ডে লিখবা। আর ঘ নাম্বারে এটা কমসে কম 2.5 পেজে যাবা, প্লাস চিত্র দেওয়ার চেষ্টা করবা, প্লাস 6 থেকে 7 খণ্ডে লিখবা। খণ্ড মানে হচ্ছে এই যে তুমি এটা এসে লিখতেছো না, তো এখানে তুমি হচ্ছে যখন লিখবা তখন চেষ্টা করবা এই প্যারা এখানে লিখতে, একটু স্পেস দিতে, এরপরে এইখানে লিখা 4 লাইন লিখতে, একটু স্পেস দিতে, এরপরে এইভাবে লিখতে। তো তাহলে এটা জিনিসটা দেখতে সুন্দর হবে। এই যে সিকিউগুলো আমি এখানে দিয়েছি, এই সিকিউগুলো প্র্যাকটিস করবা। ক খ বুঝা প্র্যাকটিস করবা। এই প্র্যাকটিস সেশনের জন্য এই সিকিউগুলো তোমাদেরকে আমি অ্যাড করে দিলাম। এই সিকিউগুলো হচ্ছে তোমাদের সাজেশন, এবং এই সিকিউগুলো পারার জন্য তোমাদের অনেক বেশি পরিমাণে কষ্ট করা লাগবে না। এই সিকিউগুলো তোমাদের সাজেশন। সো আমি চেষ্টা করতেছি তোমাদেরকে গুছাইয়া দেওয়ার। সিকিউগুলো কেমন আসছে দেখো, এমসিকিউগুলো সলভ করে দিছি, কয়ের উত্তর ক্ষয়ের উত্তর দেওয়া আছে, একটা কমপ্লিট স্লাইড প্যাকেজ। তো তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। ক্লাস 9-এর পেইড ব্যাচে দেখা হবে তোমাদের সাথে আমার। আসসালামু আলাইকুম।